আমি ছোটবেলা যখন আমার বয়স 10 তখন থেকে শুরু করতেছি। জি, তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 5-এ। ওকে। 5-এ পড়ি। তখন আমার অভাব অনটনে চলতো। বাবা কি করতেন? বাবা রিক্সা চালাতো। আচ্ছা মা কোনো কাজ করতো না। আচ্ছা, ওর ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন। আমরা 3 ভাই ছিলাম, আমি সবার বড়। আমার বাবা রিক্সা চালাতো, একা পক্ষে সম্ভব হতো না। আমার বাবা লোন নিত, লোন নিয়ে মানুষের কাছ থেকে টাকা এনে আমাদের খাওয়াইতো। এরকম করতে করতে অনেক টাকা ঋণী হয়ে যায়। জি। তখন আমার মা দেখে যা টাকা ইনকাম করে তা বাইরেই দিতে হয়। ওকে। আমাদের সংসার চলছে না। আমার মাকে অনেক মাসে অনেক আইডিয়া দিল, তারপর আমার মা পিঠা বিক্রি শুরু করলো। আচ্ছা। আমার বাবা ঘরে আসতে পারে না, রাত্রে মানুষরা আসে টাকার জন্য। মা পিঠা বিক্রি করে কষ্টে করে টাকা দেওয়া শুরু করলো। এর মধ্যে আব্বাকে একটা গাড়ি কিনা দেওয়া হলো আমার খালার থেকে টাকা নিয়ে। আমার খালারা ছোট থেকে আমার হেল্প করছে। গাড়ি মানে কি রিক্সা কিনে দেওয়া হলো? রিক্সা কিনা দেওয়া। মানে ভাড়ার এতে চালাতো রিক্সা। ওকে। জি, আমার খালারা আমার বাবাকে অনেক, তারা ছোট থেকে আমার বাবাকে হেল্প করছে। আমার বাবা রিক্সাটা নিল, নেওয়ার পর এই 6 মাসের মতো চালালো। চালার পর আরেকজন লোক একটা বুদ্ধি দিল যে একটা দোকান নেন। দোকান নেওয়ার পর আমার বাবা রিক্সাটা বিক্রি করে দিয়ে দোকান নিল, আরও লোন টাকা নিল, ঋণ নিল। নেওয়ার পর দোকানটা করলো। বাকি বোকা দিয়ে আমার বাবা একটু সরল টাইপের, যে মানুষ যা বলে তাই বিশ্বাস করে। আচ্ছা। এমন এক জায়গায় দোকান নিচ্ছে, সেই জায়গায় লোক বসতি কম, দোকানটা তেমন আর কি চললো না। 3-4 মাস মতো চলার পর অনেক টাকা ঋণ হয়ে গেল। আচ্ছা। প্রায় তখনকার সময় 20-25 হাজার টাকা ঋণ হয়ে গেল। অনেক টাকা। রিক্সা ওটাও বিক্রি তো আগেই করে ফেলছে। আবার অভাব অনটন। আমার মা পিঠা বিক্রি কইরা যেই টাকা জমাইছে আস্তে আস্তে মানুষকে দেওয়া শুরু করলো। অনেক মানুষ আইডিয়া দেখছে যে তোমরা পলায় যাও, এলাকা সাইরা যাও গা, নাহলে এত টাকা কিভাবে ঋণ দিবা। আমার মা বললো, না পলায় যাবো কেন, টাকা দিয়ে যাব। পলায় গেলে মানুষ খারাপ বলবে, দরকার নেই। আমার মা কষ্ট করে সেই টাকা দিল। আমরা ছোট ছোট, আমার মা, আমি এই কষ্ট দেখে একদিন কাজে গেছি। তখন আমার বয়স 11 হবে। আমি কাজে গেছি একটা দোকানে, মুদি দোকানে। একদিন যাওয়ার পর দুপুরবেলা আসছি, মা দেখা আমাকে জড়া ধইরা বলে যে তোর কাজ করার দরকার নেই, তুই লেখাপড়া কর। আমি লেখাপড়া করতেছি। আবার আমার মা দিল, ঋণ দিল মানুষের। তারপর আবার পরবর্তী আব্বাকে গাড়ি কিনা দেওয়া হলো, রিক্সা। এরকম করে 3টা গাড়ি কিনা দেওয়া হলো। জি। ভালোই চলতেছে। এর মধ্যে রিক্সা চড়ে নিয়ে গেল। আবার আমার মার চাস্তো ভাই ছিল, ঠিক মতো জমা দিত না, অভাব অনটনে। আবার মা মানুষকে বিশ্বাস করতো। আমার বাবা মা মানুষকেও হেল্প চাইলে টাকা দিত, টাকা দিত মার। এরকম করে অনেক লোক টাকা নিয়ে গেছে। আমার মার টাকা এক লোক প্রায় 20-25 হাজার টাকার মতো নিয়ে গেছে। আমরা তখন ভেঙা পড়ছি। এমনি তো আরও লোন নিয়ে সারাইছে, যেমন 10,000-15,000 টাকা করে লোন নিছে অফিস থেকে। নেওয়ার পর এগুলো তো দিতে হয়, প্রতি সপ্তাহে প্রায় 800-900 টাকার মতো দিতে হয়। তখন আমরা তেমন আর কি ভালো না, যেমন মানুষ ঈদে একটু শখ থাকে, আমাদের শখ ছিল, কিন্তু কোনোদিন বাবা মা যতটুকু পারতো পূরণ করতে পারতো না। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, 3 বেলা জায়গায় 1 বেলা খাইতাম। এরকম আস্তে আস্তে মা পিঠা বেচতে নামলো, আব্বা রিক্সা চালাইতেছে, আমিও কাজ করতেছি, লেখাপড়াটা ছেড়ে দিছি। তারপর ওইখানে প্রায় 12 বছরের মতো ছিলাম আমরা। তারপর চলে গেলাম তেরমনিতে। তেরমনিতে চলে যাওয়ার পর ওই বাড়িতে একটা মেয়ে থাকতো ওর দাদির সাথে। ওর মা ছোটবেলা চলে গেছে ওর বাবাকে রাইখা। ও আর ওর ভাই, ও বড়, ওর দাদির কাছে থাকতো। ওর দাদি আবার অন্য জায়গায় নিচে ঘর, একা পারে না। তেরমনিতে গেলাম, ওইখানে একটা রুম ছিল, ওর দাদিকে দিল আমার মা, যে নেন ভাড়া কম আছে, থাকেন, লার্কি চুলা থাকেন। ওই মহিলা গিয়া আমাদের নামে আর কি মানুষের কাছে খারাপ খারাপ কথা বলে, যে ওরা ভালো না, অমুক সেমুক, এইসব কথা বলতে থাকে। ওই মেয়েটার সাথে আগেই থেকেই তো আমার সম্পর্ক ছিল, যেমন চীনা পরিচিত। মেয়েটাকে আমি বলি যে, কিরে তুই প্রতিদিন আসা যাওয়া করস, তোর কি গাড়ি ভাড়া দেয় না? এই দেখি স্কুলে পড়ে হাইটা যায়, হাইটা আসে। তখন আমি ওকে বললাম, আচ্ছা তোকে আমি প্রতিদিন আওয়া যাওয়ার গাড়ি ভাড়া টাকা দিই। আচ্ছা। আওয়া যাওয়ার গাড়ি ভাড়া টাকা দিতেছিলাম। আর তখন আমি কাজ করতেছিলাম এই রাজমিস্ত্রি, এই হেল্পার আর কি, আমি জোগালি কাজ করতাম। তখন আমি 200 টাকা করে পাইতাম। ওই টাকা ওইখান থেকে ওরে 20-30 টাকা করে আমি দিতাম, যে গাড়ি ভাড়া টাকাটা তুই লেখাপড়া কর। জানি যে ওর বাবা থাইকাও নাই, ওর মা তো ছোটোবেলায় চলে গেছে, ওর দাদি কতটুকু আর ওদের হেল্প করবে। তখন ও ক্লাস 7-এ পড়ে, আর আমি তো লেখাপড়া করি না। এরকম কাজবাজ করতেছি, ওরে টাকা পয়সা আমি দিতেছি। জি। হঠাৎ কইরা
আমি বললাম যে না, এই কাজ করব না, আমি অন্য কোনো কাজ করব। একদিন আমি বিকালের দিকে এই বন্ধের দিকে বসে আছি, একটা লোক আসলো। আসার পর আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো এখানে কি আপনি থাকেন? আমি জি বললাম থাকি। সে বলল কি করেন ভাই? আমি কই ভাই কিছু করি না, এমনি আর কি বসে রইছি। তার সাথে একটু কথাবার্তা বললাম, মত বিনিময় করলাম। সে বলে নাকি সে চলচ্চিত্র শুটিংয়ে গান গায় আর কি, যেটা আমাকে বলছে। আমি তো তাকে চিনি না। জি। তারপর আমি বললাম ভাই আমি তো চলচ্চিত্রতে কাজ করতে চাই, আমার খুবই ইচ্ছা, যদি আপনি যদি একটু দিতেন আমার একটা চান্স, আমার খুব ইচ্ছা। সে আমাকে একজনের নাম্বার দিল, শাহরি হাসান রিয়ন। সে বলল হাসান আমার ফ্রেন্ড। আমি বললাম আচ্ছা। তার কাছে আমি প্রায় 3-4 দিন আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর একদিন আমাকে বললো আসো দেখা করো। আমি দেখা করলাম। সে আমাকে বললো হ্যাঁ কাজ করতে পারবা, কিন্তু আগে তোমার মনে করো কি এই যে সে প্রোডাকশন বয় হিসাবে কাজ করতে হবে, তারপর আস্তে আস্তে যদি তুমি বড় হতে পারো সেটা তোমার লাভ। উনি আমাকে নিয়ে ওনার কাজ করায়, যেমন বাসা পাল্টাইতে যখন হয় তখন আমাকে ডাক দেয়, কিন্তু বলে যে আমাকে শুটিংয়ে কাজ করাবে, কিন্তু এটা করায় না। তারপর আমি এরকম করতেছি, আমি বাসা পাল্টাই দিই, মাথায় করে নিয়ে। পয়সা দিত না, পয়সা দিত না, যেমন 100 টাকা দিত, বলতো যে আসা যাওয়ার গাড়ি ভাড়া এইটা। আমি তো ওনার কাছে পয়সার জন্য যেতাম, আমি চিন্তা করতাম একদিন দিবে, কিন্তু উনি এরকম কিছু না। একটা জিনিস দেখছি, এটা আর কি বলতে চাচ্ছি না, যে উনি রুমের ভিতরে অন্য খারাপ ধরনের কাজ করতো। এটা আপনার চোখে পড়েছে? জি। ওকে, চোখে পড়েছে। তারপর আমি চিন্তা করি এগুলো হয়তো বা হয়, আমার দরকার নেই, আমি এটা দেখার দরকার নেই, আমি যেরকম আছি সেরকম থাকাই ভালো। তারপর আমি এগুলো দেখতেছি। ওই মেয়েটার সাথে এর ভিতরে 6 মাস কেটে গেল। ওই মেয়েটার সাথে কথাবার্তা হইতাছে, আমার বাসার পাশেই তো থাকে, কথাবার্তা হইতাছে। তারপর একদিন ওকে আমি বললাম যে আমি তোকে ভালোবাসি, যে আমার বাসার পাশে যে মেয়েটা ভালোবাসি। ও বললো কি আচ্ছা সময় নেই। আমি এদিকে তো ওইদিকে কাজ করতেছি, ওনার সাথে আইসা দেখা করি, আমি কাজ করতেছি। ওই মেয়েটা আমাকে বলল কয়েকদিন পর, আমাকে বললো হ্যাঁ আমি তোকে ভালোবাসি। এরকম করে চলতেছি। ও বলে কি ভালোবাসলে তুই শুটিংয়ে কাজ করতে পারবি না। আর এই দিকটা যে শাহরি হাসান রিয়ন ভাই, সে বলল কি তোমার শুটিং আছে, এই কাজ আছে, টাঙ্গাইল যাইতে হবে। ও বললো কি যাইতে পারবি না। ওই মেয়েটা বললো কি যাইতে পারবা না তুমি, ওদিকে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। আমি গেলাম না। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে বাদ দিয়ে দিলাম। তারপর আমি না করে দিলাম, আমি আর ওখানে যাই না। তখন আমার এক ফুপুর সাথে আমার বাবার কন্ট্যাক্ট হয়। আমি কিন্তু ছোটবেলা থেকে আমার বাবার যে আত্মীয়স্বজন, বাবার দিকে যে আত্মীয়স্বজন, তাদেরকে চিনি না, জানি না, কোনো সময় পরিচয় হয় নাই, যাইও না আমার দাদার বাড়ি। একবার গেছি লাইফে, আর কোনো সময় যাওয়া হয় নাই। আচ্ছা। ওনার সাথে পরিচয় হইলো। তারা বলে যে আমার জ্যাঠাতো বোন। সে বললো কি ওইখানে আমার ফুপার ওয়ার্কশপ আছে গ্রিলের, ওইখানে গেলে কাজবাজ শিখলে বাইরে যদি যাইতে পারো, বাইরে যদি পাঠায় দেয়, চাচারা আছে, আব্বা আমাকে বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি ওইখানে গেলাম কাজ শেখার জন্য। ওইখানে আবার আমার ফুয়াতো বোন ছিল, তার নাম টিনা। তখন ফুয়াতো বোনটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওকে। ওই লাখি আবার ভাবছে আমি ওই মেয়ের সাথে সম্পর্ক করব, বিয়ে হবে এরকম আর কি, আমার বাবা বিয়ে দেবে। এর জন্য আমাকে ফোন দিয়ে বারে বলে যে তুমি আইসা পড়ো। আমি বলে আসবো কেন, আমি এইখানে আসি কাজ করতেছি, আমি আসবো কেন? ও তখন বলে যে আমি তোমাকে ভালোবাসি। এটা কি আপনি ওকে বলেছিলেন, লাকিকে বলেছিলেন ভালোবাসি? আমি বলছিলাম। তারপরে সে কি ভাবি, তখন কি সে ডিনাই করেছিল? জি। আচ্ছা। তারপর ও আমাকে বললো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আসো, কান্ডাকাটি করে। আমি তো আসতে চাই না। ওইখান থেকে 1 সপ্তাহের মধ্যে আমি আইসা পড়লাম। আচ্ছা। আইসা পড়লাম। যেমন আমার ফুপু আমাকে একটু কষ্ট দিছে, যেমন শীতের দিন সকালবেলা পানি ভাত এরকম, আর ওনারা ভালো ভালো খাবার খাইতো। একদিন বলে যে আমার আব্বুর নামে বলে, আমার আব্বুর নাম টিপু, বলে কি টিট্টার পোলাইছে ও কোনো এই জায়গায় আইসে কাজে, অন্য জায়গায় কোনো কাজ কাম নাই, অমুক সমুক। আমি কথাটা শুই না, আরও ও দিকটা বলতেছে, দুটোটাই আমার মাইন্ডে লাগছে। আমি সেদিনকার রাতটার কিছু বলি না, সকালবেলা আমি কান্না করতে আইসা পড়ছি। আমার ফুপার কাছে বললাম যে আঙ্কেল আমি কি বলবো, আপনি তো আমাকে কিছু বলেন নাই, আমার আপন লোকই যদি আমাকে খারাপ কথা বলে এখানে কিভাবে থাকি। জি, আমাকে ফুপু আর কি আমার দাদির কাছে বলতেছে। ওকে, মানে ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন আমি কান্নাকাটি করে আমি আইসা পড়ছি। দোনো দিক দিয়ে ও আসতে বলতেছে, আমি আইসা পড়ছি। তখন আবার কি করলাম, বলে কি ওই তুমি ওই রাজমিস্ত্রি কাজ শিখো। আমি রাজমিস্ত্রি আবার কাজ করতেছি, এরকম করে চলতেছে। 1 বছরের মতো যায়। জি। এর মধ্যে ও আমাকে বলে যে বিয়ে করে ফেলি। আমি কি বলো, আমার এখন আমি লাকির বয়স কত ছিল তখন? লাকি তখন এটা পরীক্ষা দিছে। ওকে, তার মানে
13 থেকে 14 বছর সর্বোচ্চ। হ্যাঁ, আমার থেকে 1 বছরের ছোট। তখন ও আমাকে বলল যে বিয়ে করে ফেলে। আমি কই না, বিয়ে করব না। ও দেখি আবার অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, আমার সাথে তেমন না, অন্য ছেলেদের সাথে কথা বলে, আবার আরেকজনকে বলে আমার ফ্রেন্ড, ওরও ফ্রেন্ড, একই বয়সে যেহেতু পরিচিত। ও আমাকে ওই ফ্রেন্ডের কাছে বলে আমার নামে যে আমার একজনের টাকা খাই একজনের কাছ থেকে। কার কাছ থেকে? সোহাগের কাছ থেকে। আমার ফ্রেন্ডটা দেখা আমাকে বলে, আর কি ফ্রেন্ডটার নাম মারুফ, ও আমাকে বলে কিরে তুই নাকি টাকা দেস লাখিরে। আমি কি বলস? কয় ও যে আমাদেরকে বললো যে তোর কাছ থেকে টাকা খায়। আমি কি কস? এটা কীভাবে বললো? ওরা তো আমি হেল্প করতাম, ও আসা যাওয়ার কষ্ট, হাইটা যা হাইটা আসে, এর জন্য ও আমাকে এই কথাটা বললো। দাঁড়া, এর মধ্যে টিউশনি করতেছে। জি, টিউশনি করতেছে। আমি তখন আবার বললাম যে এই যে টিউশনি করতেছে, এখন আমি ওর থেকে টাকা খাবো, আমি আর ওকে ওর সাথে সম্পর্ক করবো না, কিন্তু ওর কাছ থেকে আমি টাকা খাবো। আমি তখন কি করলাম, ওর কাছ থেকে আমি টাকা খাওয়া শুরু করলাম। এই প্রতি মাসে বেতন পাওয়ার পর যে আমার একটু সমস্যা হয়েছে, আমার কিছু টাকা দাও, আমাকে টাকা দিত, আমি খাইতাম, চলতাম ফিরতাম, অন্য ফ্রেন্ডদের নিয়ে খাওয়াইতাম, বলতাম যে দেখ এরকম এরকম একটা মেয়ের কাছ থেকে টাকা নিছি। ওকে। তখন আমি ফোনও চালাইতাম না, ও আমাকে একটা ফোন দেয় কথা বলার জন্য, ফোন দেয়, আমি তোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাইতেছি। আর আমি ফোন দিলে ও ফোন ধরে না, আর কি সাইলেন্ট রাখতো ওর ফোন, কেউ জানতো না যে বাসায় যে ও ফোন চালায়। এরকম ও বাথরুমে যেয়ে কথা বলতো, আমি বাইরে থাকতাম, এরকম কথাবার্তা বলতো। আমার ফ্রেন্ডরা দেখতো আমি ওর থেকে টাকা পয়সা নিয়ে চলতেছি ফিরতাছি। ও আমাকে ও মানুষের কাছে বলে যে ছেলেটা খারাপ, অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, এগুলো মানুষের কাছে বলতো হ্যাঁ, এই বিয়ের প্রস্তাব না করে দেওয়ার জন্য। টাইম পাস করে। ওকে, টাইম পাস করে। তখন আমি বললাম যে টাইম পাস করো, দাঁড়াও। তখন আমি ওর রুমে গেলাম, ওর দাদি কাজে গেছে হয়তোবা রাত্রে, হ্যাঁ সন্ধ্যার পর পর, কোথায় জানি গেছে, এটা সঠিক আমি জানি না। আমি রুমে যাই, আমি ওকে ধইরা বলতেছি যে আমার এটা লাগবে, তুমি যদি সত্যি ভালোবাসো আমার এটা দিতে হবে। ও বলে না, আমি তোকে সত্যি ভালোবাসি বন্ধুর মতো, বা তোকে ভালোবাসি, কিন্তু আমি এটা দেবো না, এরকম বলতেছে। আমার এক পর্যায়ে জোর করতে 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 মানুষের ধরে ভয় এটা হয়ে গেল ফিজিক্যালটা। ওকে, মানে এটা আপনার জোরাজোরিতেই হয়েছে? জি জি, আমার জোরাজোরিতে। জি, আমি তো চাইলাম যে ও আমাকে যদি এইটা কাজটা করি তাহলে হয়তো বাবা আমাকে চাইবে, মানুষের কাছে এই কথাটা বলবে না যে। কিন্তু ও তো আপনাকে চাইতোই এমনিতেই, ও তো বলতো যে বিয়ে করি বা এরকম। তো আপনি এটা তো আর কি আমাকে ভয় দেখাইতো যে বিয়ে করি আর কি, তাহলে যে আমি যদি চলে যাই। কিন্তু আমি তো ভাবতাম যে বিয়ে, তারপরে এর মধ্যে ওর সামনে আমি আবার একটা কাজ করছি, এর জন্য মানছে। যেমন ওর সামনে আমি একটা নেশা করছিলাম, নেশা করার পর ও, এটা কি ফার্স্ট টাইম ছিল নাকি আগে থেকে আপনি করতেন নেশা? এর আগে থেকে করতাম, কিন্তু যখন ওর সাথে আমার এখানে আইসা পড়ে তেরমনি, তখন আমি এটা ছেড়ে দিই। আচ্ছা, তখন ওর সামনে আমি ফার্স্ট টাইম এটা করি, ও দেখে। কি নিতেন আপনি? এই গাঁজা। ওকে। জি, আমি এটা খাওয়ার পরেও আমাকে বলে যে এই, আমি একটু মাথা ঘুরাইতেছে, তখন ও আমাকে তেঁতুল দেয়, ওর ব্যাগ থেকে বাইর করে তেঁতুল দেয়, তেঁতুল দিয়ে বলে এটা খা, এটা খাইলে মাথা ঘুরানটা কমে যাব। আমি বলি যে এটা খাবো না, তুই কেন আমার সাথে কথা বলো না তুমি? ও বললো যে আচ্ছা কথা বলবো। আমি কইটা তো রাগ করো না? কয় না, রাগ করে নাই। তারপর আমি ওইটা খাইলাম, ভালোই সুস্থ হইলাম। ওর সাথে এরকম কথাবার্তা বলতেছে, যেমন আগের মতো না, এই 2-1 দিন পর পর কথা বলে, দেখলে কেমন আছো এই। তখন আবার সম্পর্কটা আবার আগের মতো হয়ে গেল, যে আগের মতো কথাবার্তা বলে। ঠিক আছে, এরকম আমি চলতেছি। এর মধ্যে ও আমাকে বলে যে তুমি কোনো কাজবাজ করো। আমি হ্যাঁ কাজবাজ করব। কি কাজ করব? বলে যে তুমি রাজমিস্ত্রি, ওই কাজটাই করো, কাজটা শিখলে লাভ হবে। কাজ করতেছি, দূরে দূরে যেয়ে কাজ করি। আমার বার্থডে আসছে, এই 23শে মে আমার বার্থডেতেও আমাকে বলে যে তোমার জন্য আমি একটা স্পেশাল কিছু করতে চাই। আমি বললাম করো। ও বার্থডেতে ডিম দুধ এনে পুটিং বানাইছে আমার জন্য। আমি কাজ থেকে আসছি, কাজের থেকে সেদিনকে আমি কাজ করছি। কাজ থেকে এসে আমি বলি যে টাকা পাইছি, 400 টাকা পাইছি। তখন আমি বলি যে তোমার জন্য আমি একটা কিছু নিয়ে আসি, গিফট নিয়ে আসি। ও বলে না, আগে তুমি এইটা কাইটা যাও, আমি কেকটা কাইটা যাও। আমি বলি না, আগে নিয়ে আসি। এরকম কথা বলতে বলতে ও আমাকে ছাড়তেছে না। আমি বলতেছি যে আমি তোমাকে একটা গিফট করব। ও ওই পুটিংটা ফেলে দিছে, আমার সামনে ফেলে দিছে। ফেলে দিয়া ও ওর বান্ধবীদের সাথে কান্না করতেছে। আর আমি তো বোকার মতো হয়ে গেলাম, এটা কেন ফালাই দিলা? তারপর আমি ওকে বুঝায় বললাম। তারপর আমি বললাম যে দেখো তুমি এরকম কিছু করো না, ঠিক আছে? কি হয়েছে? আবার আগামী বছর আসবে, তাতে কি হয়েছে? আগামী বছর আসবে, এরকম কথাবার্তা বললে ওকে বুঝায় পাঠিয়ে দিলাম বাসায়। ওকে, আমার মতো আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে চলতেছি। এর মধ্যেও আমাকে একটা কসম দিল যে তুমি সিগারেট খাইতে পারবা না, কোনো নেশা করতে পারবা না, সিগারেট খাইতে পারবা না, চুল বড় রাখতে পারবা না, কোনো কিছু আর কি অভদ্র যেটা সেটা করতে পারবা না।
জি আমি আমি সব কিছু রাজি হইলাম, তারপর আমি বললাম যে সিগারেটটা তো আচ্ছা খাবো না, ঠিক আছে, কিন্তু প্রতিদিন আমাকে একটা করে কিস দিবে। বললো ঠিক আছে কিস দিব। আমি এইরকম চলতেছি, প্রতিদিন একটা করে কিস দেয়, এরকম কথাবার্তা বলতেছে, ভালোই চলতেছে ফিরতেছে। হঠাৎ কইরা আমার এক বন্ধু, নাম হচ্ছে ওর জুয়েল, নন্দীপাড়া ক্যাম্পে ওর বাড়ি। ও সবসময় দেখতো কি ওরা গাঁজা খাইতো, আমি খাইতাম না। ওরা খাইলে আমি পাশে যা বৈশা বৈশা ওর সাথে কথা বলতাম আর কি, লাখির সাথে। ও বললো যে এত ভালো হয়ে গেছিস গা, তুই কিছু খাস না, আরামগুলোকে তেমন আড্ডাও দেস না, কিভাবে এরকম থাকোস? আমি বলি যে মানুষ চাইলে সব কিছু পারে, তোরাও দেখ পারবি। একজনের জন্য এরকম হয়েছি। বললো যে কার জন্য? আমি বললাম আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ডকে নাম লাখি, একটু পরিচয় করা দেস না, দেখি মেয়েটার জন্য যে তুই ভালো হইছিস। এটা কে বলছে আপনাকে? ওই ফ্রেন্ড জুয়েল। জুয়েল, আচ্ছা জি। তারপর আমি ওকে পরিচয় করে দিলাম মেরাদিয়া হাটের ওইখানে লাখির সাথে। লাখি বলল ওই ছেলেকে বড় ভাই, আর আমি বললাম তো ছোট বোন। ঠিক আছে, পরিচয় করে দিছি। এরকম পরিচয় করে দিছি 2016 সালের ডিসেম্বর মাসের 11-12 তারিখে হবে সম্ভবত, তারিখটা মনে নেই। সেদিন ছিল বৃহস্পতিবার দিনকার রাত। জি। ও আমাকে বলতেছে যে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। আমি তো ওকে বলতেছি না যে বিয়ে করব না, কেননা বিয়েকে কিভাবে করি। এর ভিতরে টানা রোজার মাস ওর সাথে আমার ফিজিক্যাল হয়। একটা না রোজার মাসের আগে 2 মাস আগে আর কি, টানা 3 মাসের ভিতরে 15 দিনের মতো গ্যাপ ছিল, ফিজিক্যাল হইতে থাকে। এখন এক পর্যায়ে আমাকে চায়, কেননা তুমি এক পর্যায়ে আমাকে বলছো যে তুমি আমার কাছ থেকে টাকা খাও, ইউজ করো, তোমার পিছে পিছে আমি ঘুরি। এর জন্য আমি প্রতিশোধ নিচ্ছি। তোমার সাথে আমার কি, আমি তোমাকে ভালোবাসবো না, তোমার মতো তোমাকে ছাইরা দেবো। আমার ইচ্ছা ছিল এটা, যে আমি ওর সাথে সম্পর্ক করব না। ও আমাকে বলছে না, আমি এই জন্য জিতের কাজটা করলাম। ও আমাকে এখন বলে বিয়ে করার কথা। আমি কিসের বিয়ে করব? বিয়ে করব না, আমার এখনও লাইফ সেটেল হয় নাই, কিছুই হয় নাই। তোমার মতো তুমি পরীক্ষা দাও। ও বলে যে না বিয়ে করতেই হবে, না বিয়ে করব না। আমার ফ্রেন্ড আবার কি করছে, আমার ফোনটা নিয়ে ওর কাছে নিছে। বন্ধুরা নিছে? জি। আমার নাম কি ছিল ফ্রেন্ডের? জুয়েল। আমার ফোনটা গান শুনতে নিছে। আমি ফ্রেন্ড তো বিশেষ করে দিছি যে নে। ওই ফ্রেন্ডটা আমার মোবাইল থেকে ডাইভার্ট করছে, কীভাবে জানি করছে, জানো আমাকে কেউ যদি ফোন দেয় ওর নাম্বারে চলে যাবে। আর ওই মেয়েটার নাম্বারও ও নিচ্ছে, লাখির নাম্বার। ওকে ওকে। নিয়ে বৃহস্পতির দিনকে এরকম তুমুল ঝগড়া চলতেছে যে বিয়ে করতে হবে। আমি বলি না, ঠিক আছে, এরকম চলতেছে। শুক্রবার দিনকে আর আমার সাথে কথাবার্তা হয় নাই। শুক্রবার দিনকে আমি বিকালের দিকে একটু ফোন দিছিলাম, উল্টাপাল্টা বলে যে আরেকজন পেয়ে গেছি। লাখি বলতেছে আরেকজন পেয়ে গেছি, তোকে বিয়ে করব না বা তোর সাথে কথাবার্তা বলবো না। আমি কি হয়েছে, এরকম করতেছো কেন? বলে আরেকজন পেয়ে গেছি, তোর সাথে কোনো কথা নাই। উল্টাপাল্টা আমাকে তুই তো আমার করে রাব বিপ করতেছে। আমি বললাম ভালোই, তুমি যে এই কাজটা করতেছো এটা কিন্তু ঠিক না, তুমি কাকে পাইছো? শনিবার দিনকে আমি কাজের থেকে আসছি সন্ধ্যার দিকে। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড নাম হইছে অপু, কয় জুয়েলে তো তোর প্রেমিকার লগে এই জায়গায় এই যে বন্ধের ভিতরে কথা কইতেছে। আমি কি কস? জুয়েলের না ছোট বোন? কথাটা শুনে আমার অন্যরকম হয়ে গেছে, মাথার ভিতরে রক্ত উঠে গেছে, এই কাজটা কিভাবে হয়। এর মধ্যে আমি দৌড় দিয়ে গেলাম, যাই দেখি জুয়েলে আমার দিকে হাসতেছে। আমি বলি যে জুয়েল কি হয়েছে, তুই কি করছস? কয় লাখি তোর না, লাখি আমার। আমি শুনে কই জুয়েল ভাই তুই এই কাজটা কেমন করস? ও না তোর ছোট বোন আর আমি না তোর বন্ধুর কাছ থেকে এরকম নেওয়া কি ভালো? ঠিক আছে, আমি তো ওর পায়ে পড়ি ভাই, আমি বিশ্বাস হইতেছে না ওর উপরে আমার এতটা বিশ্বাস যে লাখির উপরে যে আমাকে ছেড়ে অন্য ছেলের কাছে যাইব না। আমি ওর পায়ে ধরে বলি যে ভাই তুই একটু লাখির আনা, ওর সাথে আমার কথা হইতেছে না একদিন ধরে, একটু আনা। ওর পাও ধরছি আমি। তারপরও লাখি আমার ফোন ধরতেছে না, ব্ল্যাক লিস্টের নাম্বার। ও ফোন দিছে, লাখি বাসায় ঢুকবে তার আগেই ফোনটা বাজছে, বলে যে তুমি একটু আসো তো, সোহাগ এসে কান্নাকাটি করতেছে। লাখি সেই মুহূর্তে আবার আসলো, এই 10-15 মিনিটের মধ্যে আসলো। আয়শা বলল, আমি কি লাখি তুমি এই কাজটা কি করতে পারলাম, যে তোমার সত্যি ভালোবাসি। এখন আমি তোমাকে এই কথা বলছি যে তুমি বিয়ে করো না, বিয়ে করবা না, এর জন্য তুমি একটু লেখাপড়া করো, আমি কাজবাজ শিখি, জীবনে যেন লাইফে কিছু করতে পারি। তারপর আমি ওকে বলতেছি, ও আমাকে বলে না তোকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি জুয়েলকে। তারপর আবার আমি হাত ধরে বলি কি তুমি চলো বাসায় চলো, বাসা তো পাশাপাশি ঘর, বাসায় চলো। জুয়েলারা বলে নাকি ওরা নাকি আমি খারাপ কাজ করতেছি। আমাকে মনে করেন 8-10 জনে মিলে মারে, ইচ্ছা মতো মারে। লাখির সামনে লাখি আমাকে হাসে। আমি লাখি তুমি একবার বলো যে ভালোবাসি, তুমি এরকম কইরো না, ওদের সামনে একবার বলো, তাহলে ওরা আমাকে ছেড়ে দিবে। বলে না তোকে আমি ভালোবাসি না। হঠাৎ এরকম হইলো আমি বুঝতে পারি না, আমাকে মারে ইচ্ছা মতো। মায়েরা মনে করেন এই যে নাকের এখনো আমার হাঁটিটা বেঁকা, ইচ্ছা মতো মারে আমাকে। এর ভিতরে আমি আগে আইসা আমার 700 ছিঁড়া, আগে আইসা দাঁড়াইছি,
তারপর আমি ওই রিক্সা থেকে ওরে নামাইলাম, চলো লাখি। আর এই অবস্থায়, ওই অবস্থায় আবার সবার সামনে বলে যে আমার কাছে লাখি চিকরিয়া বলে যে আমার সাথে খারাপ কাজ করতেছে। ওইখানে আবার সবাই মারলো আমাকে। ওইখানে আবার চেয়ারম্যান আসলো, আইসা বিচার করলো। তারপর আমি বললাম, চেয়ারম্যান জিজ্ঞেস করে ওকে চিনো? আমাকে বলতেছে তুমি ওকে চিনো? আমি ওকে জিজ্ঞেস করো আমি চিনি, ও আমাকে চিনে কিনা। আমার ঠাস করে একটা চটকনা দিল। ততক্ষণে আমার বাবা আসছে, আইসা তারপর বলতেছে ও খারাপ, অমুক সঙ্গে আমার নামে বাজে কমেন্ট করতেছে। তারপর চেয়ারম্যান বুঝতে পারছে যে আমি একা, ওইখানে ছেলেরাও আমার দোষ দিতেছে, আমি একা। আমি বলি যে ওরকে তো আমি ছোট থেকে চিনি, আর ও আমার পাশের বাসায় থাকে এখনও, আগেও ছিল এখনও আছে। ও আমাকে ওই বিচারের মধ্যে বলে যে লাকি আমাকে চিনিই না, বলে ওকে আমি ওকে চিনি না। ওইখানে তারপর বিচার টিচার করে আমাকে বললো যে আচ্ছা ওই মেয়ের সাথে তুমি আর কথা বলবা না। আমাকে 2-4টা চটকনা দিল। ওই চেয়ারম্যান 500 টাকা বাইর করে আমার বাবার পকেটে দিল, বললো যে ওরা ডাক্তার দেখেন। বুঝতে পারছি ব্যাপারটা, কেননা ব্যাপারটা বুঝতে পারলেও কিছু করা যাবে না। সবাই তো সাক্ষী দিতেছে ওর বিপক্ষে, ওর পক্ষে তো কেউ নাই। মেয়েটাও যদি ওর পক্ষে থাকতো যে চিনি, তাহলে একটা কথা ছিল। এখানে সবাই ওর বিপক্ষে, এখানে কোনো বিচারিত আপনার ছেলের উল্টা দিকে। পারতাম যে পুলিশ উঠে দিতে, কিন্তু আপনার গরিব মানুষ উঠে দিয়ে কি হবে। আমি কি করলাম, মেয়েটাকে ওর মতো আমার মতো আমি। তারপরের দিনই আমার খালু আসলো, আয়সা বলে যে এখানে থাকার দরকার নাই, মানিজ্জত যেহেতু গেছে চল আমার বাসায় আয়সা থাকবি। এই যে মাদারটেক উত্তরপাড়া আর কি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, ওইখানে আমি 1 মাসের মতো ছিলাম। কাজবাজ করতেছি, আবার রাজমিস্ত্রি কাজবাজ করতেছি। খালুর সাথে আমি বাস টানি, কাঠ টানি, ভ্যান গাড়িতে কাজ করতেছি। এর মধ্যে ও 1 মাস পর আইসা ওর ফ্রেন্ড এলাকা আছে, নাম হয়েছে খালেদা, ওর কাছে আইসা কান্নাকাটি করতেছে। খালেদা আবার আমার দেখে বলে কিরে লাকির সাথে কি হয়েছে তোর? আমি কি হয়েছে, অনেক ঘটনা এরকম মারামারি করছে আমাকে এলাকার থেকে, আমি আয়া পড়ছি শরমে লজ্জায়। ও আমাকে বলল যে আচ্ছা লাকি তো কান্নাকাটি করতেছে। আমি কি কস, লাকি কান্নাকাটি করতেছে? লাকি এখন তো আমার উপরে একটাই জিত যে ও আমাকে মাইর খাওয়াইছে, ও আমাকে চিনে না, আমি ওরা মাইর খাওয়াবো। লাগলে ও যদি ওরে একটু পঠায় নিয়ে তারপর ওই চেয়ারম্যানের কাছে বিচার করাবো যে ও আমাকে চিনে না, এখন আমার কাছে আসছে কেন। আমার নিয়ত এইটা ভালোই। ও আসছে, দেখা করলাম, কথাবার্তা বললাম। তখন আমার সামনে দেখি জুয়েলের সাথে কথা বলে। আমি কই ভালোই, দিনকাল তো ভালোই চলতেছে তোমার, জুয়েলের সাথে কি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ বিয়ে করবো। আমি কই ভালোই, বিয়ে করলে ভালো। আমাদের যদি একটাই, এর ভিতরে আমার এই উত্তরপাড়া আমার বড় ভাই ছিল, বড় ভাইরা ছিল, আপু ছিল বড় ভাইয়ের ফ্রেন্ড। তার আমি বললাম যে এরকম আমার মাইর খাওয়াইছে, দেখেন। আপু উঠাই ওর একটা চটকনা দিল। কেননা চটকনাটা দেওয়ার পরে না আমার অনেক কষ্ট লাগলো যে ওর আমার জন্য একটা চটকনা খাইলো। আমি তারপর আপুর যে বললাম, আপু পাও ধরে বললাম যে আপু ওকে মারে না, লাগলে আমাকে মারেন। আপু আমাকে তখন বলল যে ছেলেটা সত্যি তো তোর এই মেয়েটাকে অনেক ভালোবাসে, এত মার খাওয়ার পরও একটা চটকনা দিলে ও আমার পাও ধরতেছে। মেয়েটা কিছুই বলতেছে না, ও আমার পাও ধরতেছে, মেয়েটাকে একটা চটকনা দেওয়া মাত্র, ঠিক আছে। তারপর আমাকে সবাই ছাইরা দিল, ওকে আমি ছাইরা দিলাম। পরের দিন ও আবার দেখা করলো আমার সাথে। দেখা করার পর 8টা পর্যন্ত কথাবার্তা বললাম। এখন বলে যে আমি যদি বাসায় যাই আমার দাদি আমাকে মারবে। কেন মারবে? এই যে আমি রাত করে ফেলছি, মারবে। এটাও বলছে, ও বলতেছে। যখন বলছে তাহলে তুমি এক কাজ করো, দরকার নাই তোমার বাসায় যাওয়ার দরকার নেই, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। আমি আচ্ছা ঠিক আছে। আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বাসায় ওকে রাখলাম। তারপর আমি ওকে বললাম বিয়ে করবে কিনা। জি বিয়ে করবে কিনা। ও বললো হ্যাঁ বিয়ে করব। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বাসায় ওকে রাখলাম। আমার বাসা। তখন আপনি কি করেন, পেশায় কি করেন? ওই যে রাজমিস্ত্রির কাজ। তখন রাজমিস্ত্রির কাজ করেন? রাজমিস্ত্রির কাজ করি। তারপর ওইখানে রাখলাম 3 দিন রাখলাম। যেদিনকে আর কি যাবো, ওর আর কি ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড থাকে নারায়ণগঞ্জ, ওইখানে যাব। ওইখানে যেয়ে বিয়ে শাদী করে থাকবো ভালো। যেদিনকে যাব সেদিন এক ফর্ম আসছে আর কি, পুলিশের যে সোর্স থাকে। ও আয়সা বলে আর কি, দুজনে কথাবার্তা বলতেছি মাঠের ভিতরে। আয়সা আর কি চাইছিল টাকা খাবে। এখন আমি তো এলাকায় থাকি, কেন টাকা খাবে? ঠিক আছে আমি বলতেছি কিসের টাকা। এর ভিতরে ও ফোন দিছে, পুলিশ ফোন দেওয়ার পর আসছে, আয়সা ধরছে, আমাকে বলে যে কাজ দে। আমি বলি কিসের কাজ? বলে যে এই যারা মাদক ব্যবসায়ী তাদের ধরায় দেয়। আমি বলি এগুলো তো আমি খাইও না, আমি তো জানিও না, কিভাবে ধরা দিব। তারপর আমাকে সাইরা দিছে। আপনার সঙ্গে তখন আপনার গার্লফ্রেন্ড ছিল? জি গাড়িতে বসা, আমাকে সাইরা দিছে, বলতেছে খুঁজান। তখন কিন্তু আমি জাইলে যাইতে পারতাম। আমি চিন্তা করছি যদি যাই, ওর উপরে যদি কোনো একটা খারাপ কাজ করে। ও লাকি তখন পুলিশের কাস্টডি? জি আচ্ছা গাড়িতে। তখন আমি যাওয়া আর হয় নাই, আমি আবার রিটার্ন ব্যাক আসছে। আমি বলি যে স্যার পাই না, আমার অনেক মারছে, ওর সামনে গাড়ির ভিতরে ঢুকে অনেক মারতাছে। ঠিক আছে আমি কোনো অসুবিধা নাই, তুমি যেহেতু আসো মায়ের খাইলেও। এর ভিতরে আমরা কেউ
কারোকে ফোন দিই না। আমি চিন্তা করি আমি যদি আমার বাবা মাকে ফোন দিই, এই মেয়ের জন্য যদি আবার দেখে পুলিশে ধরছে, মানে তাহলে এবং পাশে লাকিয়ে আছে বা এরকম জি, কিছু। তাহলে আমার অনেক অবস্থা খারাপ হইব। ও তারপর ফট করে ওর মার নাম্বারে ফোন দিল, আর কি সৎমা যেটা, ওই নাম্বারে ফোন দিল। ফোন দেওয়ার পর ওর সৎমা আসলো, ঠিক আছে, সৎমা ওর বাবা নিয়ে আসলো, থানায় নিয়ে গেল। এর ভিতরে আমার নামে জিটি করে রাখছে ওর ফ্যামিলি থেকে। ও যে 3 দিন ছিল বাইরে, আমার নামে জিটি করে 3 দিন পরের ঘটনা এটা। জি জি জি। ওকে। ওর বাবা আসছে, দাদি আসছে, ফুপু আসছে, মা আসছে, আইসা আমার নামে কেস করছে কি নারী নির্যাতন, নারী শিশু অপহরণ, এটা জিডি ছিল। জি, আর কি 4টা ধারায় মামলা, ঠিক আছে, এরকম মামলা। এর ভিতরে আমি বলি লাখি, একবার কিন্তু তুমি আমাকে মার খাওয়াইছো, তখন বলছো চিনো না, আর এটা কিন্তু পুলিশ, ঠিক আছে, সরকারি লোক, এখানে যদি বলো চিনি না তাহলে সারা জীবন লাইফটা আমার এখানে কাটে। তো থানায় আমাকে কোর্টে উঠাইলো, উঠানোর পর 7 দিন রিমান্ড চাইলো, কিন্তু 3 দিন এই জজ দেখে বলে যে ও তো নির্দোষ, ওর কিসের রিমান্ড, 3 দিন রিমান্ড দিল। 3 দিন রিমান্ড দিছে। এর ভিতরে আমার খালু গেছিল, আমার বাবা গেছিল, যাওয়ার পর আমি বলছি এরকম এরকম ঘটনা, ঠিক আছে, এখন কি করবা। আমার ওই দারোগা আবার আমার বাবা মাকে ফোন দিয়ে বলছে রিমান্ড। আমার বাবা মা আবার অনেক কষ্টে টাকা পয়সা দিয়া রিমান্ডটা কাটাইলো। আমার রিমান্ডের দিকে দাগও দেয় নাই, কিন্তু রিমান্ডের আগে যখন আমাকে আনছে, চেহারের ভিতরে ঢুকে আমার ইচ্ছা মতো মারছে, অনেক মারছে আমাকে, মারছে। এমনি তো আমি অবস্থা খারাপ, 24-25 দিন এরকম ছিলাম। ও ছিল তখন, আর ও আমার সাথে এরকম কিছু করে নাই যে চিনি না জানি না। ও পলায় পলায় আসতো, ওর বাবা মা আসতে দিত না, কোচিংয়ের কথা কয়ে আসতো, আইসা ওই জজের কাছে, উকিলের কাছে যে বন্দিত যে না কেস করি নাই, ও আমাকে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তখন আমি বের হইলাম, প্রায় 60-70 হাজার টাকার মতো খরচ গেল মেয়ে পক্ষে থাকার পরও। আর যদি ও যদি পক্ষে না থাকতো, প্রায় 31 বছর মতো সাজা হইতো, যেটা আর কি বলছে। ওকে। তারপর আমি বের হইলাম, বের হওয়ার দিনকেই আমাকে নিয়ে দুধ দেওয়া, হলুদ দেওয়া, গোসল করাইলো। আর সবাই বলতেছে যে আমাদের ফ্যামিলিতে কেউ জেলে যায় নাই, তুই গেলি, তাও এই মেয়ের জন্য, এই মেয়েটার লেগা তুই মায়েরও খাইলি, আর কি নানান ধরনের কথা বাতা সবাই বলতেছে। গোসল করাইলো, গোসল করার পর হাতের নখ এরকম বড় বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। তারপর আমি লাখি সবার সামনে, আমি বলি এই নখটি বড় রাখবো, ঠিক আছে, লাখি তারপর একটা নীল কাটার বাইর করে সবার সামনে নখ কেটে দিল। আমার তখন অনেক লজ্জা করতেছে যে ওই বাবা আমার সামনে আমার নখ কেটে দিতেছে। আমার বাবা মা শরমে ঘর থেকে গেছে। 2 দিন পরে আমার আবার তেরমুনি গেলাম, আমার বাবা নিয়ে গেছে, বাবা মা আমাকে নিয়ে গেছে। তখন আমি চুল একবার নাইরা হয়ে গেছি। যাওয়ার পর সবাই বলতেছে জেল খাইটাইছে, জেল খাইটাইছে। আমি তখন আর তেরমুনি থাকি না। এর আগে তো একবার মানিজুত গেল, ওর জন্য মার খেয়েছি, আবার বলে সবাই জেল খাচ্ছি। আমি 15টা টাকা নিলাম ঘর থেকে, 15 টাকা। আমি বলি বাবা দাও তো 15টা টাকা, আমি একটু উত্তরপাড়া থেকে ঘুরে আসি, এই জায়গায় ভালো লাগে না। আব্বা বুঝছে যে মন মানসিকতা খারাপ, 15 টাকা দিল। 15 টাকা দেওয়ার পর আমি একটা সিগারেট নিলাম, গলির সিগারেট ছিল 60 টাকা, আর একটা সেন্টারফুট নিলাম। আচ্ছা। এটা খাইতে খাইতে গেলাম। যাওয়ার পর আমি এই উত্তরপাড়া কাবাসা মাঠের ভিতরে পোলাপানরা গুলি খেলতেছে, সিগারেটটা খাওয়া শেষ, ফালায় পাও দেওয়া নিবার পর সেন্টারফুটটা চাবাইতেছি। এর মধ্যে ও আসলো, বোরকা পরে আসলো, ব্যাগ তো কাঁধে থাকে। আমি ভাবছি যে কোচিংয়ে যাবে বা কোচিং থেকে আসছে, এরকম একটা কিছু। আয়সা বলে চলো। আমি বলি কোথায় যাবে? কয় চলো না। আমি ভাবছি যে এতদিন জেল খাটছি, জেল থেকে আসছি, আবার ওর সাথে তো তেমন কথাবার্তা হয় নাই, কোন জায়গায় ঘুরতে যাবে। আমি বলি যে দেখো কোথায় ঘুরতে যাবো, আমার কাছে টাকা পয়সা নাই, অবস্থা অনেক খারাপ। কয় তোমার টাকার কোনো দরকার নাই, তুমি আসো। আমি বললাম চলো ঘুরে আসি। ও দেখলাম সদরঘাটের গাড়ি নিল, সদরঘাটের একটা রিক্সা নিল। আমি বলি সদরঘাট কেন, সদরঘাট কি করবা? বলে ওই জায়গায় একটা মাজার আছে, ওই জেলে গেছিল মাগুসা বাবার নাকি মাজার। আমি ভাবছিলাম ওই যে মনে হয় কোনো মানত টানটা আসছে, এর আগেও মানত দিছে আমার নামে, গোলাপ শাহ বাবার মাজারে আমার নিয়ে দিছে। তারপর আমি ওকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ও বলে কি লঞ্চে ওঠো। আমি কই লঞ্চে কেন? কেন লঞ্চে যাইতে হবে। আমি কই না লঞ্চে কোথায় যাব? বলে যে আমার মার কাছে, একবারে যাবো গা। আমি কই না, এটা তো আমি সম্ভব না, কিভাবে যাই আমি, এই যে জেল থেকে বাইরে হইলাম, এখন যদি তোমার নিয়ে যদি আবার যাই তাহলে আমার বাবা মা অনেক টেনশন করবে। বলে যদি না যাও এখন আমি আত্মহত্যা করব, তোমার নাম লিখে দেওয়া যাবে। আমি এই যে একটা ব্ল্যাকমেল করলো, এই ব্ল্যাকমেলের জন্য আমি ওর সাথে চলে গেলাম বরগুনা। এক পোশাক আমার, আরও কিন্তু ওর ব্যাগের ভিতরে জামা কাপড় নিয়ে রাখছে। ওকে। আমি গেলাম, যাওয়ার পর ওর মার কাছে, ওর মা তো দেখে, ওর মা তো ছোটবেলা ফালাই থুয়ে গেছে, ওর মা আরেক লোকের সাথে ওর বাবাকে ফালাই থুয়া ওই লোকের সাথে গেছে, বিয়ে করছে ওর মা। আচ্ছা। ওর মার ব্যাকগ্রাউন্ড খারাপ, ওর বাবার ব্যাকগ্রাউন্ড খারাপ। তারপর আমি বললাম চলো। ওর মার কাছে যাওয়ার পর ওর মা তো দুই গেলে ওকে চুমা দিয়ে বলতেছে যে কে এইটা কে? বলে তোমার জামাই। তখনও কিন্তু আমাদের বিয়ে হয় নাই। বলে যে তোমার জামাই।
আর আমি বলি এই আমাদের তো বিয়ে হয় না, আর কানে কানে বলতেছি। বলে তুমি যদি বলো যে তোমার বিয়ে হয় না তাহলে তোমাকে পাঠিয়ে দিব, আমার রেখে দিব, তুমি কি এটা চাও, আর তোমারে মারবো আর কি, আমার এই ভয়টা দেখায় মায়ের। তার আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ওইখানে আমার খালুর বাড়ি ওইখানে, কিন্তু আমি ওইখানে চিন্তা করি এটা নিয়ে যদি আবার যাই তাহলে এইবারকার ঘর থেকে আমার বাইর করে দিব, পরিচয় দিব না কেউ। তারপর ওরকম ভাবে সবাই জানে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হয় নাই। ভালোই থাকতাছি। ওর মাকে ঘটনা খুলে বললাম যে আপনার মেয়ের জন্য এরকম এরকম আমার অনেক লস হয়েছে, আমার বাবা মা আমার অনেক কষ্ট পাইছে, সব কথা বললাম খুইলা। ওর মা বললো আচ্ছা বাবা কি করবো। আমি বললাম যে ঢাকা শহর তো আমি যাইতে পারবো না, ঢাকা শহরতে আপনার মেয়ের জন্য আমার একটা কেসে একটা হাজিরাও দিতে পারি নাই। এই জামিনে বের হওয়ার পর একটা হাজিরাও দিতে পারি না। ও আমাকে নিয়ে আসছে 10 দিন পর। আচ্ছা, ফেব্রুয়ারি 11 তারিখে না 12 তারিখে বের হয়েছি, 20 তারিখে আইসা পড়ছি ওরে নিয়ে। আচ্ছা, ও আমাকে সব শিখে দিচ্ছে, ওর মতো বুদ্ধি আমার নাই। ও বলে যে বলবা কি বয়স কম দেখা এই কাবিন হয় নাই, এমনি কি এই হুজুরে যে বিয়ে করে সেইটা। আমি বললাম আচ্ছা এইটাই ঠিক আছে। সবার কাছে এই কথাই বলতেছে। পরে এরকম চলতেছে, বলে যে নাকফুল কথা, বলে যে টাকা পয়সা তো এখন নাই, আর ও তো ডাইরেক্ট নিয়ে আসছে বিয়ে কইরা, কিভাবে নাকফুল কিনা দিবে। একটা এই 15-20 টাকা দামের একটা নাকফুল ওর নাকে দিতেছে। এরকম করে চলতেছে। বলে যে তুমি এই বরগুনা তুমি বাসে তোমাকে হেল্পারি করার জন্য একটা চাকরি নিয়ে দিব। ওর ভাই আর কি বললো, খালতো ভাই, তার নাম সিদাম। আমি আবার এর মধ্যে আবার আমার এদিকে নানা বাড়ি হইছে তালতলি। ওইখানে নানার অসুবিধা হয়েছে, নানা মারা গেছে, এখন জায়গা সম্পত্তি নিয়ে গন্ডগোল চলতেছে। মা আর আব্বা গিয়া ওইখানে বাড়ি তুলছে অনেক আর কি গ্যাঞ্জামের ভিতরে। তখন আমি যাইতে পারি নাই। আমি এর মধ্যে গেলাম মান্ডা, আমার এক খালার বাসায়, ঢাকা আসলাম। খালার বাসায় গিয়ে ওই কাজই করলাম, আবার রাজমিস্ত্রির কাজ করলাম। ওকে। 1 সপ্তাহ থাকার পর আমার খালতো বড় বোন, তারও বিয়ে হয় না তখন। ও আমাকে টাকা দিল, 500 টাকা দিল। আর আমি কিছু টাকা জমায়া আবার রিটার্ন ব্যাক বরিশাল গেলাম, বরগুনা। যাওয়ার পর সবাইকে, আমার বাবা মাকে বললাম। বাবা মা বললো আচ্ছা ঠিক আছে, তুই এদিকে আসিস না, তুই পুলিশে ধরবো, অরেন বাইরে যাবো গা, তুই আইস না। আমি তখন মান্ডা গিয়া থাকলাম। মান্ডা থানা তো আলাদা। জি। আমার কেসটা তো হয়েছে খিলগাঁও থানায়। আমি তখন গেলাম মান্ডা গিয়ে আবার 2-1 দিন কাজ করার পর একদিন হয় না কাজ। আমার খালতো ভাই নাম সালাম, উনি আবার পিক আপ চালায়, ডিস্ট্রিক্ট পিক আপ, জ্যাক গাড়ি। ওনার সাথে হেল্পারিতে ঢুকাই দিল আমার খালা আর খালু, বলে এই কাজ কর। আচ্ছা। এরকম গাড়িতে থাকি 3 দিন 4 দিন পর আসি। অনেক শুকায় গেছি, চেহারা কালো হয়ে গেছে। গাড়িতে তো ঠিক মতো খাওয়া দাওয়া গোসল কোনোটাই নেই। তারপরও নিজের কষ্টটা কষ্ট মনে করি না, যেহেতু আমার পাশে আছে, কষ্টটা কষ্ট মনে করি না। ও বলে কি আমি গার্মেন্টসে ঢুকি। আমি কই লাখি গার্মেন্টস জিনিসটা অনেক খারাপ, গার্মেন্টসে যারা যায় তারা নষ্ট হয়ে যায়, তুমি গার্মেন্টস করো না, যতটুক পারি ততটুক চলে, তোমার গার্মেন্টসে যাওয়া দরকার নেই। এর মধ্যে আবার গার্মেন্টসে গেছে। ওকে। গার্মেন্টসে যায়, আর আমি তো 3 দিন 4 দিন পর আসি। ও গার্মেন্টসে গেছে। পয়লা বৈশাখে ওকে আমি একটা 1 পিস কিনে দিছিলাম কাপড়, ওইটা বানাইছে। বানানোর পর অনেক সুন্দর হয়েছে। একদিন শুয়ে রইছি বিকালের দিকে, আমার খালা আর খালু ওর নামে বাজে বাজে কথা বলতেছে যে মেয়ে খারাপ, ভালো না, 2 দিন পর ছইলা যাবে, অমুক সেমুক। ওর বাবা মা না, আমার বাবা মা, আমার খালা খালু। আপনার খালা খালুর কাছে কি আপনি চলে আসলেন? জি, ওকে নিয়ে আর কি মান্ডাত ছিলাম। মানে ও যখন গার্মেন্টসে কাজ করছিল ও তো নিয়ে গেল আপনাকে বরিশালে, ওইখান থেকে আপনি চলে আসলেন ওকে নিয়ে? জি, আমার খালা খালুর কাছে মান্ডা। আচ্ছা। তখন একদিন বিকালের দিকে শুয়ে আছি, কিন্তু তন্দার লাগছে। তখন বিয়ে ছাড়াই আপনারা একসঙ্গে থাকছেন? বরিশালে বিয়ে হয় নাই তখন। আইসা বললাম ঢাকা আসার পর হনুপা খালার সাথে দেখা করলাম। ওনারা বললাম যে খালা এরকম সব উনি জানে। তারপর বললো বিয়ে ছাড়া তো থাকা ভালো না, তাহলে তোমাদের বিয়ে করে দিয়ে। আমি বললাম তো আমার কাগজপাতি আছে, কিন্তু ওর তো কাগজপাতি নাই। যেমন আমার জন্ম নিবন্ধন আছে, কিন্তু ভোটার আইডি কার্ড করছি, কিন্তু এখনো পাইনি। ঠিক আছে, এটা দেবে প্রাপ্ত বয়স হইলে নির্বাচনের আগে। উনি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, একটা হুজুরে না বিয়ে করে দিই, যেটা আল্লাহর বিধানে আছে, উনি বলল। তারপর উনি এই কাজটা করলো। এখন তো কাবিন তো হয় নাই। গেলাম ওইখানে, আর কেউ আর আমি আইসা, এটা কেউ জানে না, ওই খালা জানে। আর এটা কখনো বলিও না, যদি বলি তাহলে ওই হনুভা খালা আর কি ডাকি খালা পাড়াপড়শি হিসাবে, ওনার উপর অনেক জ্বর যাবে, এর জন্য ওনার কথা কখনো বলি নাই। ওকে। তো বিয়ে করলেন আপনারা বাবা আমার পরামর্শ ছাড়াই, নিজেদের মতো করে বিয়ে করা? জি। তারপর ওই খালার কাছে ছিলাম একদিন বিকালের দিকে, আর কি চোখ বোঝা কিন্তু কান সজাগ। বলতাছে আমার খালার খালু যে মেয়ে ভালো না, মেয়ে 2 দিন পর সাইরে যাবে, আর কি বাজে বাজে কথা বলতাছে।
আমি এটা শুই না, হুম আমি উঠলাম, উঠার পরে ও সন্ধ্যার দিকে আসছে, আসার পর আমি কই চলো এই জায়গায় থাকবো না, খালা খালুর সামনেই চলো। আইসা বললাম কি ছোটো খালার কাছে, ছোটো খালা তখন থাকে এই যে যার কাছে আমি ছিলাম, ওই যে বললাম 1 মাস আমাকে যে নিয়ে আসলো মাদারটেক উত্তরপাড়া, ওনার বাসায় আসলাম। হুম আইসা বললাম যে ওই জায়গায় থাকবো না, আর এই যে কী হয়েছে, ও তো আমার সাথেই আছে, পুলিশ ধরলে তো আসি। এখানে আবার ওনার সাথে আবার কাজ শুরু করলাম, ওই ভ্যানগাড়ির থেকে, ভ্যানগাড়ি দিয়ে কাঠ বা সেগুলো টানাটানি বিল্ডিং থেকে নামাই। 3-4 দিন থাকার পরেই ওনার রুমে, এর ভিতরে একটা রুম খালি হয়ে গেছে, বলে যে তোরা আলাদা থাক। আলাদা হয়ে গেলাম। আর তেমন থেকে আমার বাবা মা দেখলো, সব কিছু মাইনা নিল, যে ছেলে বড় ছেলে যে কোনো একটা ভুল করছি মাইনা নিছে, ভালোই চলতাছি ফিরতাছি। এর ভিতরেও গার্মেন্টস করে, আমি কই তুমি গার্মেন্টস কইরো না, ও গার্মেন্টস করে। গার্মেন্টস করলে সমস্যাটা কথা, আপনার তো পরিবারে পয়সা আসতেছে। আসতেছে কেননা ও গার্মেন্টস করলে, অনেক জায়গায় শুনি যে গার্মেন্টস করলে গার্মেন্টস মেয়েরা অন্য ছেলেদের সাথে চলে যায়। এই আশঙ্কা থেকে আপনি গার্মেন্টস করতে না করতেন। জি জি জি, এটাই আর কি ভয় পাইতাম আমি সবসময়। ও গার্মেন্টস করতেছে কন্টিনিউ, ভালোই, যাও তুমি যদি করতেছো করো, করতেছে ভালোই। 1 মাস কি 1.5 মাসের মধ্যে আমার বাবা মা তেরমুনি থেকে আইসা পড়ছে, আমাদের সাথে থাকবে। আমি বলতেছি আব্বা মা, ও গার্মেন্টস যে আমি কাজ করি, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, প্রতিদিন আইসা ও আসে মাঝের মধ্যে 10টা-9টার দিকে, রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 12টা, আবার সকালবেলা কাজে যাই, ও সকালবেলা উঠে অনেক কষ্ট হয়ে যায়, তোমরা আইসা পড়ো, একসাথে থাকি। একসাথে আইসা পড়লাম। ওই বাড়িতে 1 মাসের মতো ছিলাম। তারপর নিলাম গোরান আরেক জায়গায় বাসা, গোরান আদর্শ স্কুল, ওইখানে বাসা নিলাম, বড় রুম, একই সাথে থাকতাছি। তখন আমি 3 মাসের মতো আমি বেকার ছিলাম, কোনো কাজ বাজ পাইতাছি না। 3 মাসের ভিতর 3 দিন আমি রং মিস্ত্রির সাথে কাজ করলাম। এর মধ্যেই এক বড় ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, হসপিটালে কাজ নিলাম, জি। মগবাজার। তখন আপনার ফ্যামিলিতে আপনার বাবা মাও থাকে? জি জি, ওকে। মগবাজারে একটা হসপিটালে জব নিলাম, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। ও হসপিটালে কাজ নিলাম কি ক্লিনার, যে আর কি বাথরুম পরিষ্কার করার, ঝাড়ু দেওয়ার, সব দেওয়ার, এই কাজটা নিলাম। কাজটা নিচ্ছি, করতেছি। একদিন দেখাই আমার অনেক অভুক্তি লাগছে, খাওয়া দাওয়া ঠিক মতো না। তারপর আমি চিন্তা করলাম, এখন যদি এই কাজটা যদি না করি 8 ঘন্টা পার্ট টাইম, তাহলে তো আর কোনো কাজবাজও দেখতেছি না, তেমন টাকা পয়সা আসবে না, দরকার নেই, এত কষ্ট দরকার নেই, এই কাজটাই করি। ওর মুখের দিকে তাকাই যে করতেছি, কাজ করতেছি। এর ভিতরে আমার বাবা মা আবার গেল গ্রামে, যাওয়ার পর জায়গা নিয়ে গন্ডগোল চলতেছে। এখন আমরা তো যাইতে পারি না, আমি, আমার ছোট ভাই আর আমার ওয়াইফ আর কি লাখি, 3 জনে ছিলাম। অনেক কষ্টে সময় যাইতেছে। আমি বেতন পাই আর কি 1 মাস পর পর, এর ভিতরে বেতনটা পাইছি, এর ভিতরে ওনারা চলে গেছে। এখন একটা মাস যে কিভাবে চলতে হইব, অনেক কষ্টের ভিতরে চলতেছি। বেতন পাইলাম, ও কাজ করতেছে। ও তখন মালিবাগ গার্মেন্টসে চাকরি করে। ও রাত্রে 10টা আসে, 11 আর কি 10টার দিকে ছুটি দিলে 11টা বেজে যায় আস্তে আস্তে। তারপর রান্না করো, তারপর খাও, অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি বললাম যে তুমি গার্মেন্টসে করো না, বলে না আমি গার্মেন্টস করব, আমি নিজে প্রতিষ্ঠিত হব। আমি বললাম আচ্ছা যাও, তোমার যেটা ভালো লাগে তুমি করো। এরকম করতেছে। আমার বাপ মা 1 মাস থেকে আসছে, ওই সব কিছু মিটিয়ে দিয়ে আসছে। আসার পর আমি বলতেছি, মার কাছে বলতেছি, মা আর ওই যে গার্মেন্টস করতেছে এটা তো ভালো হইতেছে না, মানুষ খারাপ বলতেছে। আরও 10 জনে বলতেছে, যে আমার ফ্রেন্ড সার্কেলরা বলতেছে যে তোর বউ গার্মেন্টস করে, তুই কি করস, তুই তো এই যে কাজ করস, গার্মেন্টস করে কি লিগা, বেটা বউ খাওয়াইতে পারস না, বিয়ে করছিস কি লিগা, আর কি নানান কমেন্ট করে। যারা যারা দেখে শুনে নানান কমেন্ট করে। আবার যারা বুঝে তারা বলে যে অভাবের সংসার, 2 জনে মিলেই তো করলে কি হয়েছে, আগায় যেতে পারবে। আমরা তো তেমন বড় লোক না যে একজনকে চাকরি করলো আরেকজন বইয়া বইয়া খাইলো। অনেকে যারা বোঝে তারা এই কথা বলে, আবার অনেকে বোঝে না, বলে যে গার্মেন্টস করে কেন, খাওয়াইতে পারস না, নানান কমেন্ট। আমি কি এর কথা বুঝি, কানে নেই না। আর লাখে আমাকে বলে যে তুমি কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে চলবা না, একলা একলা থাকবা। আমি সারাদিন কী করি, একলা একলা থাকি। যে সময় আমি 8 ঘন্টা তো ডিউটিতে যাওয়ার পর ডিউটি কইরা বাসায় এসে বসে থাকি। আর ওর যে ফ্রেন্ড যে মারুফ, ও আমার ফ্রেন্ড, ওর সাথে কথাবার্তা বলি আমি। এর ভিতরে আবার একটা ডান্সের একাডেমি নিয়েছিলাম, আমি, হাসান, মারুফ 3 জনে মিলে। ওইখানে যাই আমি বসি, আড্ডা দিই। আর ওরা, এই হাসান হইছে ডান্সার, ও ডান্স শেখায় ছাত্রদের। এরকম করে চলতেছে। লাকি বলে তুমি যাইবা না, আমি কই ডান্স আমি করি, করে তো ওরা, আমি দেখি, আমি এইগুলো করবো না, তুমি চিন্তা করো না, আমি ডান্স করবো না। ভালোই চলতেছে। এর মধ্যে আমার হাসানের একটা ফ্রেন্ড, নাম হইছে নিশি আক্তার মিম, বাহিরে থাকে। ওর সাথে একদিন আফতাবনগর গেছিলাম। আফতাবনগর যেয়ে একটা গ্রুপ ফটো তুলছিলাম। তখন আমাকে এই ফটোটা ওই মেয়েটাকে দেখাইছে, বলে যে এই ছেলেটাকে, বলে যে সোহাগ আমার ফ্রেন্ড। ও আবার একদিন ইমোতে কথা বলতে বলতে আসছে। তখন আমি একাডেমিতে বসা ছিলাম। এর ভিতরে আইসা বললো যে এই সোহাগ আছে, কথা বলবা তুমি? বলে হ্যাঁ দাও।
তখনই ওর মধ্যেই 1 থেকে 1.5 ঘন্টার মতো কথা বললাম। কথা বলার মধ্যেই ওই মেয়েটাকে আমার ইমো নাম্বার, তারপর কন্ট্যাক্ট নাম্বার, সব কিছু, ফেসবুক আইডি নাম্বার সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি তো ভাবছি ফ্রেন্ড হিসাবে কথা বল, আমি তো জানি যে আমার বিয়ে হয়েছে, হাসান ওরা তো বলবেই, বইলা দিছি আমি, এটা তো জানি। কিন্তু ওরা বলে নাই আসলে যে আমার বিয়ে হয়েছে, এটা বলে নাই। মেয়েটার সাথে কথাবার্তা বলি, প্রতিদিন মেয়েটা ফোন দেয়, মেয়েটার বাড়ি ফরিদপুর। এই কথাবার্তা বলি। একদিন আমার একটা সমস্যা ছিল, আমি বললাম যে একটা সমস্যা পড়ছি, ঠিক আছে, কি সমস্যা? আমি বলি কিছু টাকার দরকার ছিল। বলে কত টাকা? আমি বলি না, আপনার কাছ থেকে আমি টাকা নিব কেন? আমি আপনি করে বলি, উনি আপনি করে বলে, টাকা নিব কেন? বলে যে না, টাকা নেন, কি হয়েছে, আপনি আমার ফ্রেন্ড না? আমি ফ্রেন্ড হইলো কি, আপনার কাছ থেকে তো আমি টাকা নেব না। অনেক জোর জবরদস্তি করে ওই হাসানকে দিয়েই টাকা দিল আমাকে, 5,000 টাকা। 5,000 টাকা দিল। এইটা আবার লাখি শুনছে। শোনার পর তো আমার সাথে তেমন আর কি আগের মতো কথাবার্তা বলে না, কীরকম জানি অন্যরকম চলতেছে। ওকে। আমাকে দেখলেই কেমন জানি করতেছে, বলে যে তুমি কথা তোমার সাথে কথা বলবো না, তুমি অন্য মেয়ের সাথে। দিনের মধ্যে আমার স্ত্রী ওর ফুপুর কাছে চলে গেল। এটা নিয়ে রাগারাগি করে? জি, রাগারাগি করে ফুপুর কাছে চলে গেল। 15 দিনের মতো ছিল। আমি আর যাই নাই, খোঁজ খবর নেই নাই। জানি তো এখান থেকে এখানে আর কি কাছাকাছি 5 মিনিটের পথ। জি। আমি যাই নাই। ওর কখনো ফোন, ও তখন ফোন চালাইতো না। আমি যাই নাই। আমার বাবা মা রাগ করতেছে, আমাকে গালমন্দ করতেছে যে যা নিয়ে রাগ হয়েছে, তুই গেলে আসবে। আমার বাবা একদিন বলছিল, আমার বাবার কথা শুনে নাই, বলে যে আপনার ছেলেকে পাঠান। আমি পরে গেছি, যে ওকে বললাম চলো, ও আসবে না, তারপরও জোর করে নিয়ে এসছি। আচ্ছা। নিয়ে আসার পর হঠাৎ করে একদিন একটা মোবাইল কিনলো। মোবাইল কেনার পর আমি বলি তোমার ফোন দরকার? বলে যে আমি চাকরি করি, এত রাত বিরাত আসি, ফোন দিলে ভালো না? কখন আসবো, কখন যাব, এটা তো ভালো। আমি আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। হঠাৎ করে দেখি ওর তো আইডি কার্ডও নাই, 2টা সিম কিনছে। বললাম তুমি সিম কিনলা কিভাবে? আইডি কার্ড তো নাই, এখন তো রেজিস্ট্রেশন করা লাগে আইডি কার্ড, সিম কিনতে। বলে যে আমার বান্ধবী দিছে। আমি বলি তোমার বান্ধবী তোমাকে সিম কিনে দিল নিজের আইডি কার্ড দিয়া? এরকম বান্ধবী কেউ আছে? সিম তো একটা পার্সোনাল জিনিস। এখন বলে না, দিছে। তখন আমার মনে একটু সন্দেহ হইতে লাগলো যে একটা মেয়ে আর একটা মেয়েকে চিনে না জানে না, গার্মেন্টসের মাধ্যমে পরিচয় হয়েছে, আর সিম কিনে দিল নিজের আইডি কার্ড দিয়া। তখন থেকে আমার একটু সন্দেহ হয়েছে। তার আমি বললাম যে সত্যি মেয়েটা দিছে? বলে যে হ্যাঁ, মেয়ে দিছে। আমি আর অতটা কেয়ার করি নাই, আমি তো ওকে বিশ্বাস করতাম। ওকে। হঠাৎ করে একদিন ওর ফোন টিপতেছি, দেখি কি নাম্বার, কয়েকটা নাম্বার দেখলাম অচেনা নাম্বার। আমি বললাম এই নাম্বারগুলো কার? বলে আমাকে একটা বড় ভাইয়ার নাম্বার, আরেকটা চিনি না, আরেকটা বলে যে ওই রং নাম্বারে ফোন দিচ্ছে, আরেকটা বলে যে যেখান থেকে সিম কিনছি ওই ছেলে ফোন দিতেছে, এরকম ডিস্টার্ব করে। আমি কই তুমি আমাকে এগুলো বলছো একবারও? কয় না, বলি নাই, ভাবছিলাম এমনি চলে যাবে। আমি কই তুমি বলছো ওদের যে তোমার বিবাহিতা? বলে না, বলি নাই, বলবো। আমি কই তুমি বলো নাই বলবে, চলে যাবে, এটা কেমন ধরনের কথা? দাও আমার কাছে দাও, আমি ফোন তোমার নেওয়ার দরকার নাই। আমি সেদিন আর ফোন দেই নেই। এরকম আস্তে আস্তে আমি সেদিনকে ওই ছেলেটাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ছেলেটা আমাকে বলল, হ্যাঁ ভাই আমি কথা বলছি। আমি বলছি ও তো আমার ওয়াইফ হয়, আপনি কেন কথা বলতেছেন? সিম কিনছে তার জন্য কি অপরাধ? আপনি যে নাম্বার নিয়ে ফোন দিবেন, আপনার অপরাধ হচ্ছে না? এইসব কথা আমি বলতেছি। তারপর ওই ছেলেটাকে আমি অনেক কথা বুঝাইলাম। তারপর আমি বলছি যে পুলিশের কাছে ফোন দিব, পুলিশের কাছে ফোন দিয়ে আপনার নামে জিডি করব, অনেক কথা বললাম। ছেলেটা ডরে আর ফোন দিল না। আচ্ছা। আর আমি বললাম এই টাকার নাম্বার, বললো যে বড় ভাইয়ের নাম্বার। কোন বড় ভাই? বলে অফিসের বড় ভাই। আমি অফিসের বড় ভাইয়ের নাম্বার তোমার কাছে থাকবে কেন? তখন কি আপনার ওই মিমের সঙ্গে যোগাযোগ আছে? কথাবার্তা বলছেন? না, কোনো কথাবার্তা বলি না। ওকে। তারপর আমি বলতেছি এরকম কেন? ও আমাকে বলতেছে যে বড় ভাই এমনি রাখছি, আরেকটা মেয়ে কথা বলে আর কি, আমাকে নানান অজুহাত দিল। আমি ওইটাই আর কি বুঝলাম, ওরা আমি বিশ্বাস করি যেহেতু বুঝলাম। ভালোই, প্রতিদিন রাত্রে 11টার নিচে আসে না বাসায়। আচ্ছা। 10টা ছুটে বলে যে আস্তে আস্তে 1 ঘন্টা লাগে। আমি বলি এত দেরি হয়, তুমি এক কাজ করো, গার্মেন্টস করার দরকার নেই, থাকো। আপনি কি করতেন তখন পেশা? তখন আমি যে হসপিটাল চাকরি করতাম। আচ্ছা। হসপিটালে চাকরি করতাম। আমি বললাম যে তোমার এটা করার দরকার নেই, এখন তো আমার বাবা মা আছে, আমার ছোট ভাই কাজ করে মার্কেটে, ঠিক আছে, আমার আব্বা আমার মা তো কাজ করি, তোমার দরকার নেই, তুমি ঘরের কাজ সামলাও। আমার মাও বলছে এই কথা যে তুই ঘরের কাজ সামলা, আমি তো বাইরে কাজ করি, কি হয়েছে? ও বলে না, ও আর কি ঘরের কাজটা করতে ডরায় যে সবার কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, থালা বাসন ধুতে হবে, বলে না। যেমন ওই অফিস থেকে আসার পর
ও যদি একটু থালা বাসন ধুইতো ওর কাছে অনেক কষ্ট লাগতো, বিরক্ত ফিল করতো। ওকে। যেমন মাঝের মধ্যে অফিস থেকে আসার পর থালা বাসন ধোয়ার পর ও খাইতো না, না খেয়ে শুয়ে থাকতো। আমি আসতাম, আমার তো মাঝের মধ্যে 2টা থেকে 10টা ডিউটি, আমারও আস্তে আস্তে 1 ঘন্টা হয়ে যেত, 11টা। মাঝের মধ্যে আমি এসে বলতাম, আব্বা মা বলতো যে ও খায় নাই। কেন খায় নাই? তোর জন্য। আমি তো আর যে খাওয়া দাওয়া করো, না খাওয়া দাওয়া করবো না, পেটে খিদে নাই, কিন্তু সারাদিন কাজ করে আসছে, কেন খাবা না? খাইবা না। আমি বলে না খাইলে ঘরতে বেড়ে যাও, তুমি যদি না খেয়ে থাকো, যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আমার ধরবে আর কি, এরকম করে বলতাম। তারপর জোর কইরা, অনেক জোর কইরা খাওয়াইতাম ভাত খাওয়ানোর পরে খাইতো ভাত। আমি এই যে তুমি যে না খেয়ে থাকতা, এই যে খিদাগুলা, তখন তোমার কি মন লাগতো, শরীর খারাপ হইতো না? এরকম করে প্রতিনিয়ত চলতেছে আর কি, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সবকিছুর মধ্যেই একটা ইরেগুলারিটি এবং ইনডিসিপ্লিন। ওকে, যেটা আপনার ভাষ্য। হ্যাঁ, তারপর আমি ওকে বলতাম, এদিকে আবার ওর মার সাথে আবার কথা পরামর্শ চলতেছে, ওই যে ওর মার সাথে, আপন মার সাথে, ওনার কাছে আর কি নানান কথা বলে আর কি, আমার নামে ব্যাপারে খারাপ খারাপ কথা বলে, যে ও কাজ করে ঠিক আছে, ওর একসাথে থাকবো না, ওর সাথে আলাদা নিয়ে থাকবো। আমার তো কথা একটাই যে আমার মা বাবা কি তোকে কোন সময় কি বকা দিছে বা জ্বালা যন্ত্রণা দিছে যে আলাদা খাবি? আমি বলি কি, আমার মা বাবা তো কোনো সময় তোমাকে খারাপ কিছু বলে নাই, নিজের মেয়ের মতো দেখে, তোমার খারাপ কোনো কথা বলে নাই, কোনো সময় খারাপ কিছুই দেখে নাই, খারাপ চোখেও দেখে নাই। আমরা যেরকম একটা জিনিস না ভাগ করে খাই, তোমাকেও দেয় তেমনি। তোমাকে যদি একটু কম বেশ দিত তাহলে তুমি কথাটা বলতে পারতা। কোনো সময় আমার ছোট ভাইয়ের একটা গেঞ্জিও ধুয়ে দেয় নাই, আমার কাপড় চোপড় ধুয়ে দিত না, মাঝের মধ্যে আমারটা আমি ধুইতাম। তারপর আমি বলি তুমি থাকো, তুমি যেরকম ভালো লাগে সেরকমই থাকো। এরকম এর ভিতরে ওর গর্ভে বাচ্চা আসলো, আর মার কাছে যোগাযোগ করে ওই বাচ্চাটা নষ্ট করে ফেললো। বললাম কেন নষ্ট করলা? বলে যে এমনি নষ্ট করে ফেলছি, এই 2 বছর পরে নেবো। আমি বললাম আচ্ছা 2 বছর পরে। তারপর হঠাৎ ওটা নষ্ট করার পর 2-3 মাস পরে আবার বলে যে আমি বাচ্চা নেব, এরকম বলতেছে। আমি বলি এই যে মতো এই কিছুদিন আগে বললা যে তুমি 2-3 বছর পর, এখন আবার বলতেছো যে আবার এখন কি পাইছো তুমি, আসলে কি চাও বলো তো আমারে? বলে কিছু না, এমনিই, ঠিক আছে আমার এখন লাগবে, বাচ্চা লাগবে। আমি আচ্ছা ঠিক আছে। এরকম করে চলতেছে। এরকম আমার ঘরে থাকাকালীন 2টা বাচ্চা নষ্ট করছো। বাচ্চা নষ্ট করার পর 2017 সালের প্রথম দিক দা ও আমাকে বলতেছে যে আমি লেখাপড়া করবো। আমি কি আচ্ছা লেখাপড়া করবা, এখন তো অনেক টাকা ঋণ আছি, একটু পরে করো, যেহেতু গ্যাপ দিছো, পরীক্ষাটা দেওয়ার আগেই তুমি চলে আসছো, ঠিক আছে একটু ওয়েট করো, তারপর আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। এদিকে আবার ওর ফুপু আসছে, ছোট ফুপু আইসা এরকম আর কি গিরিঙ্গি লাগায়, যেমন বলে যে তুই লেখাপড়া কর, তুই তো লেখাপড়া করতি, গার্মেন্টসে কাজ করে কী, ঠিক আছে। ও আমার বলতো, আমি বলছি কিছুদিন পরে করো। ওর ফুপু আবার কী বুদ্ধি দিল যে কাজ করে সব টাকা দিস না, তুই নিজের জন্য জমা। ওর ফুপু আরে পাম্পটি দিয়ে নিয়া স্বর্ণকরের দোকানে লয়ে গেল, নিয়া বলে যে তুই এগুলো কর। আমার মাকে যদি বলতো, আমার মা কি বলতো না যে তুই এটা বানা? বলতো অবশ্যই, কিন্তু আমার মাকে জানাইলো না। ওর ফুপুরে নিয়ে স্বর্ণের জিনিস বানাইতেছে। ও প্রতি মাসে টাকা দেয়, যেমন আগে প্রতি মাসে বেতন পাইতো 8,000 টাকা 7,000 টাকা, এখন বলে প্রতি মাসে 6,000 টাকার উপরে পাই না, কিন্তু বেতনই হচ্ছে 6,500 টাকা। এটা আমি জানি, কিন্তু আমার মামা বলছে যে 6,000 টাকা। আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি, আপনাদের সংসারের মধ্যে বিভিন্ন রকমের টানাপোড়েন শুরু হয়েছে। জি, তারপরে আমরা ইন ডিটেলে না যাই, কারণ এগুলো শুনতে খুব নাস্টি লাগে, এই কারণে যে কম বেশি সব পরিবারেই এই ঘটনাগুলো ঘটে, কিন্তু সাউন্ড নট গুড। অ্যানাদার থিং ইজ দ্যাট যে এই বিষয়গুলো নিয়ে যদি ভবিষ্যতের দিকে একটা নেগেটিভ কিংবা একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলেই এটা একটা ঘটনা। নইলে এগুলো আসলে প্রত্যেকটা সংসারেই কম বেশি হয়, কি শিক্ষিত, কি অর্ধশিক্ষিত, কি মূর্খ, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা সংসারেই এই ঝামেলাগুলো আছে। জি বলুন। আর কি ওর ফুপু আর কি আস্তে আস্তে ওরে খারাপ পরামর্শ দিতে থাকে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগতেই পারে, যেমন ও বেশিরভাগই ঝগড়া লাগে ও খাওয়া দাওয়া করবে না। সবচেয়ে ভয়ানক ভুলগুলো আসলে এই থার্ড পার্টি থেকেই হয়, ওকে, যখন এই জিনিসগুলোকে লাই দেওয়া হয় বা একপাক্ষিকভাবে একটা ডিসিশন নেওয়া হয়। যাই হোক, বলেন। ও বেশিরভাগই বলে যে খাওয়া দাওয়া করবে না, তখন আমার জিত উঠে যায়, তুমি খাওয়া দাওয়া করবে না কেন? তখন মনে করেন আমি অনেক চেষ্টা করি খাওয়া দাওয়ার কথা, খাওয়া দাওয়া করে না। আমার মা বাবার সামনে আমাকে গালাগালি দেয়, বাজে ভাষায় গালাগালি দেয়, আমার কলা ধরে খামচি দেয়, ঠিক আছে। আমার মা বাবা দেখা লজ্জা পায়, ঘরতে জায়গা। তারপর আমার পরে বলে যে কীরকম বিয়ে করলি, দেখা শুই না আমগোর সামনে তোর গায়ে হাত দেয়। তারপর আমি বলি নিশ্চয়ই বসে থাকতেন না, আপনিও তো গায়ে হাত দিতেন। তারপর আমি বলতাম, দিতেন কিনা বলেন, সত্য কথা বলতেন? জি সত্য কথায়। তারপরে এরকম চলতেছে, আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি অনেক,
খাওয়া দাওয়া করে না ঠিক মতো। ওর মার কাছে বলে, ওর মা বলে আইসা পর, ওর মার কাছে এরকম বলে। তারপর আমি আবার ফোন দিয়ে বলি যে আম্মা আপনার মেয়ে তো এরকম করতেছে, কি করব? বলে যে কি করবা, তুমি তো দেখা নিছো। আমাকে আর কি সুন্দর বুঝিয়ে বলে, কিন্তু ওদিক দিয়ে আবার উনি আবার ওনার মেয়েকে কুপরামর্শ দেয়, এরকম বলতেছে। তারপর ওনার দেশে আবার গেলাম, ওকে, এই যে কুরবানি ঈদের পরে গেলাম, গেছে কুরবানি ঈদের পরে ওনার কাছে গেলাম। যাওয়ার পর ঘুরে আসলাম, দেখলাম ভালোই, সব কিছু ভালোই চলতেছে। আসলাম কুরবানি, হ্যাঁ, যাওয়ার পরে ওর মা বলতেছে কি হয়েছিল, কি গ্যাঞ্জাম হয়েছিল? আমি কই না এমনি আর কি, দুজনের ভিতরে আর কি খাওয়া দাওয়া করে না ঠিক মতো, কীরকম জানি হয়ে যেতেছে দিনে দিনে। যেমন আগে যতটা মনে করেন বুঝতো, এখন বুঝে না, মনে হয় কি ওই সব ঘরের ভিতরে আর কি ওর কাছে আমি মাতানো চোখেরা থাকবো, এরকম একটু বুঝান। বলে আচ্ছা ঠিক আছে বুঝাবো। ওর মা আমার সামনে দেখলাম ওকে ধমক দিল, ঠিক আছে, কিন্তু ওর মার সামনে ধমক হ্যাঁ মাথার নিচু করে আবার যেরকম সেরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি বললাম আচ্ছা তোমার যেহেতু পড়ালেখা করবা করো, তাহলে তোমাকে আমি এই যে 18 সালে আমি তোমার ভর্তি করে দেবো। 17 সালে বললাম, 18 সালে তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, এই 9-এ তুমি আবার এসএসসি পরীক্ষা দিবা। ওকে, ভালো। ও কাজ বাজ করতেছে। একদিন আমার বাবা মা বললো যে দেশে তো বাড়িটা তো তুইলা থুয়েছি, এখন ওই ঘরে কেউ থাকে না, আমরা সবাই যাবো গা 1 বছর কাজ কইরা। তারপর আমার কথা বললো আমার আব্বা যে আমি থাকবো ঢাকায় থেকে কাজবাজ কইরা দেশে টাকা পাঠাবো, এই কথা বললো। আর মা, আমার ছোট ভাই, আরেক ছোট ভাই আর আমার ওয়াইফ, 4 জন গ্রামে থাকবো। ও আমাকে ধৈরা কি বললো, রাত্রিবেলা জড়ায় ধৈরা বলে কি কান্না করে দিছে, বলে যে তোমার জন্য আমি এখানে আসছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, 1 মুহূর্ত থাকতে পারি না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি বললাম আচ্ছা পাগল, আমি তোমার রাখবো, অসুবিধা নেই, তোমার আমার সাথে রাখবো, ঠিক আছে, নাহলে রান্না বান্না করে কে খাওয়াইবো। আমি কথা বললাম যে লাগলে ওনারা 3 জন থাকবে, তুমি ঢাকায় থাকবো আমার সাথে, তারপর আমি একেবারে চলে যাব গ্রামে। এই কথা বললাম। ভালোই কাজবাজ করতেছে, কোনো আর সমস্যা না। 2-3 মাস ভালোই চললো। আরেক বাসা নিলাম। আরেক বাসা নেওয়ার পর দেখি খালি বলতেছে ওর ভাইয়ের মুসলমানি যাইতে হবে। ওকে, এই যে ফেব্রুয়ারি ওর ভাইয়ের মুসলমানি যাইতে হবে। আমি বললাম আচ্ছা যাবো, অসুবিধা নেই। পিরিশুতের দিনকা 14-15 তারিখ সম্ভবত বলতেছে ভাইয়ের মুসলমানি শুক্রবার দিনকা অনুষ্ঠান যাইতে হবে। আমি বললাম যে 2-1 দিন পরে করান, আমরা একটু সমস্যার ভিতরে আছি, আমি তখন চাকরি করি, যে বেতনটা পেয়ালি তারপর। ওকে, ভালোই। কিন্তু ও বলে যে বৃহস্পতির দিনকে যাবে। আমার বাবা মা বলতেছে যে বৃহস্পতির দিনকে তো ছেলের বউ আর ছেলেকে বাইরে পাঠানো যায় না আর কি, তারা নাকি বলে কি নিয়ম নাই যে বৃহস্পতির দিনকে বাইরে যাওয়া ভালো না। এখন আমি যাইতে চাইতেছি না, ও বলতেছে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বা আমারে বললাম কি হইব, কপালে যা আছে তাই হইব, যাক যাম। এর ভিতরে আমার খালুরে ফোন দিল, ফোন দিয়ে বলে যে বাস আছে। খালু আবার বলে যে বাসের অবরোধ যেহেতু বলছে, ও মনে হয় কি পাগল হয়ে গেছে গা, ওর গ্রামে যাইতেই হবে। তখন প্রায় 2টা থেকে 2:30 বাজে। সকালবেলা রান্না বান্না করছে, তারপর খাইলাম, নুডলস রান্না করলাম, খাইলাম। দুপুরে পোলাও আর হইছে গা মুরগির গোশ পাক করছে। এখন ও না খেয়ে হাঁটা দেওয়া শুরু করছে। আমি এর ভিতরে হাত দিছি খাবো, হাঁটা দিয়ে হাত দিছি খাবো। আমি বলি খাও, যাবো লঞ্চে করে যাবো, অসুবিধা নাই। বলে যে টাইম নেই, 5টার দিকে ছাড়বে। ও আমাকে এইসব কথা বললো। আমি কই না, তুমি খাও, খাওয়ার পরে একসাথে যাই। বলে না এখন যাইতে হবো। তারপর আমি 2টা চটকনা দিছি। আমি কি পাগল হয়ে গেছো গা, যেহেতু বলছি আজকে যাবো, যেমনি হোক যাবো, খাও। বলে না খামো না, এই যে গেলাম আর কোন সময় আমার আনবি না। আমার এমনি কথা বলে গেল যে এই যে গেলাম আর কোন সময় আনবি না। এর ভিতরে আমি খাইতেছি, আমি বুঝছি যে এত বড় ব্যাগটা নিয়ে কীভাবে যাইবে। গেটের সামনে গেছে, গেটের সামনে আমার ছোটো ভাই আসছে। আসার পরে বলে দেশে যাইবেন, তাহলে ভাইয়া কয় তোর ভাই আইতাছে, এই ব্যাগটা আমার একটু সামনে নিয়ে দে। গাড়ি গেছে, ব্যাগটা নিয়ে দিল। কয় আসে না তো, কয় আসতেছে। আমি ওদিকে কিন্তু খাইতেছি। আমার ছোটো ভাই এসে বলে কি রে ভাই তুই যাস না কিল্লিগা, ভাবি 2 জায়গায় দাঁড়া রইছে। আমি কই আর তুই দিয়েছিস? আমি কি কষ্ট করলি? আমি নগদ ফোন দিলাম, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। আমার আব্বুর নাম্বার দিয়ে ফোন দিলাম, ওইটা ব্ল্যাক লিস্টে। একটা SMS করলাম, দাঁড়াও। কোনো দাঁড়াদাঁড়ি না, রিক্সা লিয়া সদরঘাট গেল, একলা গেল গা। ভালো। পরের দিন আবার আমার বাড়িতে গেছি, আমার নানা বাড়িতে আর কি, ওইখানে গেছি। যাওয়ার পর 3 দিন না 4 দিন পর আমি ওকে ফোন দিছি, পাশাপাশি গ্রাম, ঠিক আছে। 3 দিন না 4 দিন পর আর কি, নদীর এই পার এই পার আমি ফোন দিছি। ফোন দিয়া বললাম কোথায় আছো তুমি, কেমন আছো? আমাকে বাজে ভাষায় গালি,
গালাগালি করলো। আমার নাম্বার তো ব্ল্যাক লিস্টে, আমার আর কি সম্পর্ক ভাগনা হয়, মামা হয় আর কি, ছোটো তো ভাগনা। ওর নাম্বার দিয়ে ফোন দিচ্ছি, ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ওকে আমি আর ফোন দিই না। আমার ভাগনাটা বললো, মামা কে এরকম গালাগালি করলো? আমি বলি, না কেউ না, একজন চিনবি না। বলে কি মামি? আমি হ্যাঁ, একটু রাগ করছে তো এর জন্য, ওরা নিয়ে আসি না, ও একলা একলা আসছে তো এর জন্য। আচ্ছা ভালো। এর মধ্যে 15 দিন আমি থাইকা আসলাম। আর ওদিকে আমার আম্মু একটু জায়গা কিনবে, জায়গা নিয়ে একটু ভেজাল হচ্ছে। আমি বলি কি, আমি ঢাকা জায়গা, এখানে আমি থেকে কী করবো, তোমরা থাকো, আমি যাই ঢাকা গিয়ে দেখে কাজ বাজ করতে পারি কিনা। গেলাম, ঢাকা আসলাম। আইসাই আমি 2 দিন পর আমি ওকে ফোন দিলাম। আমার নাম্বারটা দেখি ব্ল্যাক লিস্ট থেকে উঠেছে। ফোন দিলাম, লাকি তুমি কোথায়? বলে আসি তো এই ঢাকায়। আমি ঢাকায় আসো, তাহলে তুমি বাসায় আসলা না কেন? কয় কার বাসায় আসবো, কোথায় আসবো? আমি বললাম আমার বাসায়। কেন, তুমি চিনো না বাসা কোথায়? বলে না, আমি তো আসবো না। তুমি কেন আসবা না? কী হয়েছে তোমার? বলে কী হয়েছে মানে? আমি তোমার বাসায় আসবো না, আমি তোর ভাত খাবো না। তো তুমি তো তুই গেছে, বলে যে তোর ভাত আমি খাবো না। আমি কি করছি, তুমি আমার ভাত খাইবা না? এটা কি বলো না বলো। বলে যে না, তোর ভাত আমি খাবো না, আমি থাকবো না। কেন থাকবা না? না ভালো লাগে না, তুই ভালো না, তোর বলছিলাম যে আমি গেলে আর আনবি না আমারে। আমি বললাম কি বলো না বলো, এগুলো তো ঝগড়ার ভিতরে হয়, তাতে তুমি কি এরকম চলে যাইবা? কোনো কথা আছে এটা? ওরে বলতেছে, ও আমার কোনো কথাই শুনতেছে না। ফোনটা কেটে দিল। যাও, ফোনটা কেটে দিছো, ভালো হয়েছে। আবার আমার বাবা মা 15 দিন পর আসলো। 15 দিনে আসার পর আমি আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পর সেদিন 1.5 ঘন্টার মতো কথা হইলো। আমি অনেক বুঝাইলাম, আমার বাবা মাকে দিলাম, আমার বাবা মা বুঝাইলো, কিন্তু আসে না। ও টোটালি আসে না, বলে যে আসবে না, আপনার ছেলেকে বিয়ে করে দেন। আমার বাবা বলে কি, এটা তুমি কি বলো, ছেলেকে বিয়ে করে দেবো মানে? বলে যে হ্যাঁ বিয়ে করে দেন, ওর সাথে আমি ভাত খাবো না, ওর সংসার করবো না, এই কথা বলে। তার আমার বাবা মা বলে, এই মেয়ে যে এরকম, তাহলে দরকার নেই, তোর আনা দরকার নেই। আমি বললাম আচ্ছা যাও, আনা দরকার নেই। এর ভিতরে আমি আবার এক জায়গায় কাজ নিলাম, সাউন্ড সিস্টেমের কাজ নিলাম, মগবাজার অফিস। ওইখানে বাসায় তেমন একটা আসি না, ওর কথা বলে সবাই, আমি আসি না। আমি বলে আইসা কী করবো, ওর কথা বলে, ওর এখানে অনেক কিছু আছে, জামা কাপড়, এগুলো দেখলে মনে পড়ে, আসে না। এদিক দিয়ে আমি যদি শোতে থাকতাম, যেমন 3-4 দিন 2 দিন শোধ করি, তখন আমার বাবা মা ফোন দেয় ওর নাম্বারে। ওকে, ফোন দেওয়ার পর ওরা আব্বা মা বলে যে তুমি কোথায় আসো, আসো। বলে যে আমি আসবো না, আপনার ছেলেদের বিয়ে করে দেন। আমার বাবা মার সাথে রাব ভিপ করে। আমার বাবা মা বলে না। আমার আব্বা এমন সরল যে মোবাইলের নাম্বার ডিলিট করতে পারে না, শুধু ফোন দিতে পারে আর রিসিভ করতে পারে। তখন আমি যা দেখি এই নাম্বারে ফোন দিচ্ছি। আমি বলি তুমি লাকিরে ফোন দিছিল কেন? কেন এমনি ফোন দিছিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম কী হয়েছে, ফোন দেওয়ার পর কী বলছে? বলে এই রাব ভিপ করে যে বিয়ে করা দিতে ধরে। আমি এইসব কথা তোমারে বলছে? আচ্ছা তুমি ওরা আর ফোন দিও না। রোজার ভিত্তে আমি ফোন দিছি, বলে আসবে না। আর এদিক দাম ওরে যে চিনে অনেক মানুষে বলে যে ওর বিয়ে হয়েছে। আমি বলে আপনার পাগল হয়ে গেছেন, ওর বিয়ে হয়েছে, ও কেন বিয়ে করবে? আর ও তো আমার ডিভোর্সও দেয় না, বিয়ে করবে কেমনে? হ্যাঁ, আপনারা উল্টাপাল্টা কথা বললেন না, যান আপনাদের কাজে আপনারা যান। এইসব কথা আমি খালি বলতেছি। সবাই ওদিকে বলে বিয়ে হয়েছে। আমার তো বিশ্বাস হয় না যে ও বিয়ে করবে না, কেননা একদিন তো আমাকে বলছে যে তোমার জন্য আমি এখানে আসছি, তোমাকে না দেখে থাকতে পারি না। আমি তো এই কথাই, এই ঈদের দিনকা, রোজার ঈদের দিনকা, আমার নাম সোহাগ। ও আয়সা বলে ঈদের দিনকা নামাজ পড়ে আসছি, নামাজ পড়ার পরে আয়সা বলে বৈশা রইছি। আয়সা বলে তোর ওয়াইফ তো আমার বাইকনার লগে বেঁকে গেছে। চিনতেন আপনি সোহাগকে? সোহাগকে চিনতাম, ছোট থেকে ফ্রেন্ড। ওকে। ও আয়সা বলে আমার ভাগনার সাথে বেঁকে গেছে। আমি কই কি কস না কস, কি কস না কস? কয় হ্যাঁ। আমি কই উল্টা পাল্টা কথা কইস না, তোর কিন্তু আমার মাইর দেবো। কয় না, তুই বিশ্বাস না করলে দেখ। ফোন দিছে, আমি ফোন দে। ওর খালার কাছে ফোন দিছে। ওর খালার পাশের বাড়ি থাকে ওই ছেলের নাম, এক নাম খোকন আর এক নাম সুজন। ফোন দিছে ওর খালার কাছে, বলে হ্যাঁ খোকন তো বিয়ে করছে। কয় কারে জানি বিয়ে করছে, আর কি ওনার মুখ দিয়ে জিজ্ঞেস করার জন্য। বলে লাকি। কয় লাকি কি বিয়ে হয়েছিল? হ্যাঁ। কয় বিয়ে হয়েছিল। কয় কার লগে? কয় সোহাগ নামে একটা পোলার লগে। আমার আর কি এটুক শুনাইলো। আমি ওই ছেলেরে ফোন দে, ওই ছেলের কাছ থেকে শুনবো যার সাথে বিয়ে হয়েছে। ওই ছেলের ফোন দিছে, ধরছে। ছেলের অন্য আরেকটা ছেলে ধরছে, ধরে বলে যে
এই খোকনের কি খোকনের বউ কই? খোকনের বউ কই মানে খোকনে তো বিয়ে করে নাই, দেখেন কেউ জানতে দেয় না বিয়ে করে না। কয় খোকনে তো বিয়ে করছে জানি। কয় মেয়ে আমার রুমমেট আমি জানি না বিয়ে হয়েছে, আপনি জানেন? কে বলতেছে? ওই যাকে ফোন দিছে, মানে যাকে ফোন দিছে সে হলো খোকনের রুমমেট আর কি বলতেছে যা। ওকে, বলে যে আমার রুমমেট আমি জানি না, আপনি জানেন বিয়ে হয়েছে। আমি তো আবার একটু বিশ্বাস হইলাম কি বিয়ে হয় নাই, ফ্যাক মিথ্যা কথা বলতেছে। আমি বললাম হয় বেটা কি উল্লাপাল্লা কথা, ঈদের দিনকে বেটা মন মেজাজ খারাপ করে দিতেছিস বেটা, যা কাজে যা। আপনি কি জানতেন আগে থেকে যে ওই ছেলেটার সঙ্গে এরকম সম্পর্ক আছে? না না, এইসব আমি কিছুই জানতেন না? কিচ্ছু জানতাম না, ওরা অনেক বিশ্বাস করতাম, বললাম না। তারপর এরকম চলতেছি ফিরতেছি, এদিক দিয়ে শুনি আর কি আশেপাশে মানুষের কাছে শুনি যে না ওর বিয়ে হয়েছে, নানান ধরনের নানান কথা বলে, নানান কথা বলে। আমি তো বিশ্বাস করি না টোটাল, যে যাই বলুক। আমি কই তোর কাছে প্রমাণ আছে, তুই দেখছস? না। তারপর ওর নাম্বার আমি ফোন দিলাম একদিন, ফোন দিয়া বললাম ওয়াইফের নাম্বারে, হ্যাঁ ওয়াইফের নাম্বারে ফোন দিয়া, অনেকদিন বন্ধ ছিল, ফোন দিয়ে ধরলাম। এর ভিতরে একটা ছেলে ফোন ধরছে। আমি বললাম কি ভাই আপনি কি হন? আমি পাগলের মতো হয়ে গেছি। কয় আমি কিছু হই না। আমি কি ভাই ওর কি বিয়ে হয়েছে? ওই ছেলেও মিথ্যা কথা বলে, দেখেন বলে যে না বিয়ে হয় নাই। আমি বললাম, তখন মনটা একটু সান্ত্বনা দিলাম যে না বিয়ে হয় না। আমি ওর কি হন? বলে যে আমাকে বড় ভাই হিসাবে ডাকে, ঠিক আছে, আমার মাকে তো হসপিটালে নিয়ে আসছি ঢাকা মেডিকেল, ওর ফোনটা আমি নিয়ে আসছি, আমার তো ফোন নাই এর জন্য। আমি ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যাবেন কবে? বলে যে যাবো এই সপ্তাহখানিক লাগবে। আমি বলি ভাই ওর তো কোনো সমস্যা হয় নাই। বলে না। আমি কই ভাই ওর তো কোনো সমস্যা হয় নাই। আর কি বারবার একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি ওর কোনো সমস্যা হয়েছে কিনা। আর কি আমি ভাবছি ওর কোনো সমস্যা হয়েছে, যেহেতু ফোনটা ওনার কাছে, এরকম জিজ্ঞেস করতেছে। আর জিজ্ঞেস করতেছি ভাই ফোনটা কে ধরেছে? সোহাগী? না সোহাগ না, ওই ছেলেটা কে ছিল? ওই ছেলেটাকে আমি চিনি না। তো ওই ছেলেটা ফোনটা পেলো কিভাবে? ফোনটা নিচ্ছে ওর কাছ থেকে। ওর নিল, চাইলে তো দিবে না, নিশ্চয়ই কিছু না কিছু হতো, নাহলে ব্যক্তিগত ফোন কেন তাকে দিবে? যাই হোক, আপনি জানতেন না? জি জি, আমি আজও জানেন না? জি ওকে, না এখন জানি যে ওই ছেলেটা ওর ভাই হয় আর কি, সম্পর্কে ভাই ডাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর ও ফোনটা নিচ্ছে। আমি খালি বারবার জিজ্ঞেস করতেছি ভাইয়া বলেন না আপনি ওর কি হন? বলে যে ভাই সত্য কথা, ও আমাকে ভাই ডাকছে, ভাই বোন। আমি ওর তো বিয়ে হয়েছে। বলে যে না বিয়ে হয় নাই। আমি তো ফুল। আমি ভাই আপনি আমার সাথে একটু দেখা করেন না? বলে আচ্ছা দেখা করব, কখন কোথায়? আমি কই ভাই আপনি যেখানে বলবেন সেখানে দেখা করব। বলে যে আপনি আসেন মেরাদিয়া পোড়াবাড়ি। আমি কই কখন আসবো? বলে ভাই আমি ঢাকা মেডিকেল আসছি, আস্তে আস্তে রাত হবে, 8টা-9টার দিকে আপনি আসেন। আমি বললাম আচ্ছা ভাই। আমি তখন গেলাম আমার 2টা ফ্রেন্ড নিয়ে। আমি বলি ওইখানে যদি আমার মার খাওয়ায়, ঠিক আছে তোরা একটু দূরে থাকবি, আমি একা একা থাকবো, যদি কোনো সমস্যা আমি তোকে একটা ফোন দিব, তোরা আইসা পড়বি। এই যেমন ওরা 10 হাত দূরে। এর ভিতরে ছেলেটাকে দেখছি, ছেলেটাকে একটু দেখে নেশাখোরের মতো লাগছে, ঠিক আছে। আমি বললাম ভাই আমি সোহাগ ভাই। ছেলেটাকে দেখে আমি রাস্তার ভিতরে পাও ধরে বসে পড়ছি। ভাই ওর একটু দেখান ভাই, ওর তো বিয়ে সাথে হয় না। ও সামনে দেখে আমার বললে যে ভাই বিয়ে হয়ে গেছে ওর। আমি কই ভাই কত মাস, কতদিন হয়েছে বিয়ে? কয় 5 মাস। আমি কই ভাই আমার ঘর থেকে গেছি তো 5 মাস, কীভাবে বিয়ে হয়? আপনি তো এটা মিথ্যা কথা বলতেছেন। আর একটাবার দেখান, আমি যদি দেখাইতে পারেন যে বিয়ে হয়েছে ভাই আমি যাবো। একটাবার আমি খালি ওর দেখতে চাই। ওপেন রাস্তার ভিতরে আমি পাও ধরে বসে রয়েছি। আমার বন্ধুরা দেখা ওরা দূরের থেকে কইতাছে যে পাওটা সার, ঠিক আছে। ওরা সামনে এইসব ওরা উঠাইতে পারতেছে না, কান্নাকাটি করতেছে। বুঝতে পারছি আপনি খুব ইমোশনাল হয়ে গেছেন। হ্যাঁ। তারপর ওই ছেলেটা বললো আচ্ছা ভাই দূর থেকে দেখবেন। আমি কই ভাই দূর থেকে, একটা নজর দূর থেকে দেখবো। হাঁটতাছি হঠাৎ করে ছেলেটা অন্যদিকে চলে গেছে। আমি তো মাথার ভিতরে একটাই চিন্তা যে ওরে দেখবো। আমি এরকম বেহুশের মতো হাঁটতাছি, আমার পিছে আমার ফ্রেন্ড আইসা দোনোটা বলে কি রে তুই কই যাস ওদিকে? আমি কই দেহস না একজনের সাথে যাইতাছি লাখিরে দেখতে। কই বেটা দেখতো আসে নাকি? আমি কই কিরে কই গেল? ওরা আমার 2জনে ধইরা আবার নিয়ে আসলো। এরকম ফোন দিতেছি। ওই ছেলেটা কয়েকদিন পর লাকিকে বলল যে তোর আগের জামাই তো মনে কর পাগল হয়ে গেছে, পাগলের মতো কান্নাকাটি করতেছে রাস্তার ভিতরে, ঠিক আছে আমার ধরছে, তুই ওর একটাবার ফোন দে বা একটু দেখা কর। ও আমার ফোনও দিতেছে না, দেখা করে না। তারপর জুলাই মাসের 1 তারিখে আমাকে ফোন দিছে আরেক মেয়ের নাম্বার দিয়া। তখন আমার ফোন নাই, আমার আব্বুর ফোনটাই আমি রাখতেছি। ফোন দিছে হঠাৎ আমার আরেকটা ফ্রেন্ড যে হানিফ, ও আমাকে নিয়ে হাঁটাইতেছে, হাঁটা চলা করাইতেছে যে আমার মন মানসিকতা ভালো না, হাঁটতেছে আরও আমার বুঝাইতেছে। এর ভিতরে ফোন দিছে, আমি সালাম দিছি। পরে যে আমি বলি কে? বলে লাখি। আমি নগদ ওইখানে শর্ট হয়ে গেলাম যে লাখি তুমি
এই নাম্বার পাইলা কোথায়, আর কোথায় আসো, কীভাবে আসো, আমি এইসব জিজ্ঞেস করতেছি। বলে আমি যেইখানে আছি ভালোই আছি, ঠিক আছে, তুই কোথায় আসোস, আমার তুই করে করতেছে। আমি কই এখন তুই করে বলতেছ, আচ্ছা বলো, অসুবিধা নাই। আমি আসি এই যে বনশ্রী আছি 4তলা অফিসের সামনে। বলে ও, কয় তুই নাকি আমার পাগলের মতো খুঁজতেছস। আমি কই হ্যাঁ, পাগলের মতো খুঁজবো না। কয় আমি কই তুমি কোথায় আসো, আসো বাসায় আসো বা দেখা করো, তোমার আমি দেখি। ও বলে না, দেখা করার দরকার নেই, তোর সাথে সম্পর্কই রাখবো না, দেখা করার কি দরকার, আগে বলতাছে। আমি কই না, তুমি দেখা করো না, আর কি অনেক কথা বলতাছি। এর ভিতরে বলতেছি যে তোমার যদি আমি যদি না দেখতে পারি বা আমি যদি তোমার না পাই, আমি মরে যাবো। ও আমার বলে কি তুই মরে যা, ও আমার মরে যা বলেই ফোনটা ওই ওর ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি আর কি, লাকির ফ্রেন্ড আর কি, বান্ধবী দিয়ে দিচ্ছি। এই সময়টাতে ফ্যাক্ট এরকম হয়, যত বেশি ডিনাই করবে অপরপক্ষ, এই পক্ষে তত বেশি আগ্রহ জন্মাবে। মেয়েটা বেশি হার্ড হচ্ছে, ও আরও বেশি উইক হচ্ছে। হ্যাঁ বলেন। তারপর আমি ওর বান্ধবীকে দিল। আমি তারপর বললাম যে আপু, আপনার সামনে বলছে না যে আমাকে মারা যেতে, দেখেন আমি কি করি। ওর সাথে আমি কথা বলতাছি, ওই 4তলা অফিস থেকে এক দৌড় দিছি, দৌড় দিয়ে আমি 8তলায় উঠছি। আমার পিছে কিন্তু আমার ফ্রেন্ড হানিফও পিছে আসতেছে। আশা ও একটু স্বাস্থ্যবান তো, ও দৌড়াইতেছে, ও বুঝছে যে আমি যে কোনো একটা ঘটনা ঘটায় ফেলবো। ও আমার পিছ ছাড়তেছে না। আমি 8তলা এসে লাভ দিব, এর ভিতরে দেখি পাশে কানিস লাভ দিছি অলরেডি, দেখি পাশে কানিসে, আর আমি নিচে পড়তে পারি না। ও এসে ধরে ফেলছে, আর আমার তো শরীর হাত পা একবার ছেড়ে দিছে, আর পারি নাই। পরে ওই মেয়েটা বললো ভাই আপনি কিছু করেন না, আগামীকালকে আমি দেখা করে দেবো, ও জানবো না, আর আপনিও আমার কথা বলবেন না, ও কোথায় কাজ করে কি করে আমি সব কিছু আপনার দিয়ে দেবো। আমি আপু সত্যি বিয়ে করছে? বলে সত্যি আপু বিয়ে করছে, ওর বিয়েতে আমরা আনন্দ ফুর্তি করছি। আমাকে বলতেছে ভাইয়া। আমি বলি আপু এটা তো আমি বিশ্বাস করি না, আমি কান্দাকাটি করতেছি, অনেক কান্দাকাটি করতেছি। বলে যে আপনি যদি কালকে দেখতে চান আপনারা আমি দেখাই দিন। আমি বললাম আচ্ছা ভাই, আপু আপনি যদি দেখাইতে পারেন আমি অনেক খুশি হম ভাই। এইসব কথা বলতেছি। তারপরের দিন সকালে যাইনি, লাঞ্চের দিকে এই 10তলা বনশ্রী 10তলা আছে না, ওইখানে শুক্র আলী গার্মেন্টস আছে। লাঞ্চের দিকে গেছি। আমি এই টাইমে যাই, এই টাইমে গেছি আমি আর মারুফ আর কবির ফ্রেন্ড। মারুফের নাম তো আগেই বলছি, আর কবির। মারুফের বাইক দিয়ে গেলাম, যা ওইখানে দাঁড়াইলাম, বললাম লাখি কোথায়? লাখির যদি না চিনেন তাহলে মালা, এই 2টা নাম বলতেছি। বলে যে নাই। আমি বললাম ফ্লোর এরকম 6তলা। ওই মেয়েটাকে আমার বলে দিছে যে অমুক জায়গায় কাজ করে, এগুলো সব বললাম। বলে লাঞ্চে খাইতে গেছে। এর ভিতরে একটা মেয়ে ছিল, ওর বাসা চিনতো ওইখানে। ওই মেয়েটা চালু নামে গিয়া বলিয়া দিছে যে তোর আগে জামাই আসছে, পুরা গার্মেন্টস নিয়ে নিছে, ঠিক আছে তুই যাইস না, ওইখানে গেলে মারামারি হবে, অমুক সমুক তুই যাইস না। আর লাকি তো জানে যে ও যদি সামনে আমি মারামারি করব না। এখন লাকিও ভয় পাইতেছে, আবার চিন্তা করে অনেক ছেলেরা আসছে। এর ভিতরে আমি আবার আমার অনেক কয়েকটা ফ্রেন্ডের ডাক দিছি, ওরা আবার 3-4টা বাইক নিয়ে আসছে। ভালো কয় কি হয়েছে, পাগলের মতো করতেছে কি লেগে, আমার সবাই কইতেছে। আমি কই দোষ এরকম ওরা আইসছে, ওই যে কাজ করে। আমার যে নিয়ত যে ওর যদি পাই আমি ঠাটা 2টা চটকনা দিব, হ্যাঁ চটকনা দিয়ে তারপর ওর সাথে কথা বলুন। পরে দেখি 2টা ওভার হয়ে গেছে, 2টা 13 কি 14 বাজে। তারপর আমি ওকে বললাম তোরা যা, আমি আর মারুফ কবির 3জনে এই বাইকটা দিয়ে ওর বাসার সামনে যাই। ওর বাসার ঠিকানা আমি নিয়ে নিচ্ছি, যে আওলাদ মিয়ার বাড়ি, ওইখানে যাই। ঘুইরা যাইতে নিচ্ছি আর কি, গার্মেন্টসের পিস দিয়ে যখন যাব, এর ভিতরে দেখি সামনে ও এমন শুকাইছে আর এত কালো হয়ে গেছে, ওরা দেখেছি না জানা, ওকে মারবো কি এখন। ওরা দেখে আমার মনে হইতেছে যে কান্নাইতেছে, ওরা মারবো কি। আমি কই তোমার সাথে কথা আছে। বলে চলো কি কথা বলো। আমি কই ওদিকে কোথায় যাব, আসো এলাকায় আসো, তোমার ওইখানে ফুপু আছে, বাবা আছে, মা আছে, চলো ওইখানে কাছে চলো। আমি তো আবার মারুফের গাড়িতে উঠাইলাম, বাইকে উঠাইলাম। এর ভিতরে একটা ছেলে আইসা, ওই যেটাকে ভাই ডাকছে, ও আইসা বলে এখান থেকে যাইব না। আমি কই আপনি কে যে ও যাবে না, আপনি কে? আমি ওর ভাই। আমি কই ভাই থাকলে না চুপ করে থাকেন, বেশি করলে কিন্তু এই জায়গায় কিন্তু গার খেয়ে মরে যাবেন। এই কথা বললা ওরা নিয়ে আসলাম। তারপর আমার বাবা মা দেখে তো খুব খুশি। এখন আমার বাবা মা খালু সবার সামনে বলতেছে কি জানেন, যে বিয়া না করলেও করছি। ও স্বীকার যেতেছে না যে বিয়া করছি, আমার কাছে বলছে বিয়ে করছি, আবার বলে কি বিয়া না করলেও করছি, ওর ভাত খামো না, কিন্তু বিয়ে করছে। ওকে।
এখন এই সব কথা আমাকে বলতেছে, বলে ওকে যদি বুঝে আসতে পারি তাহলে তোমার সাথে আমি আইসা পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা ওর কাছে গেলাম যেখানে ভাড়া ছিল, ওই ছেলেকে বুঝে ও আমার সাথে আইসা পড়লো, আইসা থাকলো। ওই ছেলের সাথে ও কথা বলবে সেটাও আমি পারমিশন দিচ্ছি যে ফোনে কথা বলবে, আইসা পড়লো। আমি সব জানি না শুনে ওকে নিচ্ছি, ওকে, কাউকে জানাই নাই। কজ আপনি ইমোশনালি ব্লাইন্ড ছিলেন, আর ও যেভাবে আপনাকে পাত্তা দিচ্ছিল না, আপনার কাছে মনে হয়েছে যে এতটুকু পেয়েছি এটাই বেশি, নাহলে চলে গেলে তো আলটিমেটলি ওটাও পাবো না। জি, বুঝতে পেরেছি। তারপর আমি ওকে নিয়ে আসছি, ওদিনকে থাকলো, প্রতিদিন রাত্রে কান্নাকাটি করে, রাত্রে সারা রাত কান্নাকাটি করে। আর ওর একটা সমস্যা হয়েছে, কিডনিতে পানি জমছিল, দোনো পাও ফুলে গেছে। এর ভিতরে আমার বাবা মা এইটা দেখছে, দেখে বলে যে তুই ওই সাউন্ড সিস্টেমে কাজ করিস না, আবার ওই রাজমিস্ত্রির কাজ কর, প্রতিদিন 400-500 টাকা পাবি, ওর প্রতিদিন 250 টাকার মতো ওষুধ লাগবে, এটা তোর কর। আমি নগদ চাকরিটা ছাইরা দিলাম ওর জন্য, চাকরিটা ছাইরা দিলাম। 3 দিনের মাথায় সকালবেলা খালি কান্নাকাটি করে। তার আগের দিনকার রাত্রে আর কি, যেদিনকার যাবে সকালবেলা, তার আগের দিনের রাত্রে 1:20 শুরু কইরা 3:35 পর্যন্ত আর পাওগুলো আমি টিপা দিছি। তার আমি 1:20 থেকে 3:35 পর্যন্ত, জি পাওগুলো টিপা দিছি। তারপর সারা রাত আমি খালি ওরে নিয়ে ভাবতাছি যে ওর কি হইব। আমি ঘুমাই নাই, সকালের দিকে একটু ঘুমাইতেছি, এর ভিতরে ও বলতেছে আমারে দিয়ে এরকম কথা বলতেছে। আমি বললাম লাকি সারা রাত তো তোমার আমি পাওগুলো টিপা দিলাম, তুমি কি টের পাও নাই? বলে যে না, একবার পাইছিলাম কিন্তু আর পাই না। আমি কই ঠিক আছে, আমি আর একটু ঘুমাইতে দাও। কয় না ঘুমাইতে পারবি না, আমার কাছে ওর কাছে আমারে দিয়ে। তার আমি বললাম, ঘুম থেকে উঠে আমি বললাম আচ্ছা তুমি আমার মাথায় হাত দিয়া বলো তো তুমি কারে ভালোবাসো? ও আমার মাথায় হাত দিয়া বলে যে আমি তোরে ভালোবাসি না, ওরে ভালোবাসি। এই কথা যখন বললো, আমি ওরে নিজের হাতে ভাত মাইখা খাওয়াই দিলাম। বললাম খাও, এই লাশ খাও না, আর কখনো নাও খাওয়াইতে পারি, হয়তো বা কখনো নাও দেখতে পারি, তুমি আমাকে না দেখতে পারো। ওরে খাওয়াই দিলাম, ও আমার খাওয়াইতে চাইলো কিন্তু আমি খাই নাই, ভাতগুলো ফালাই দিলাম। ওরে 3-4 নেলা খাওয়াই দিয়া আমি আর খাইলাম না। ব্যাগটা নিয়ে আমার মার সামনেই নেমে গেলাম। বলে কই দিয়েছে? আমি কই না একটু আহিত ওরে দিয়ে দিয়েছি, আবার কয়েকদিন পর নিয়ে আসবো। ওই ছেলের কাছে ছেলের ফোন দিয়ে আনলাম, আইনা আমি কই ভাই ওরে দেখে রাখেন, যদি কোনো দিন কোনো সমস্যা হয় আর যদি কোনো দিন কোনো প্রয়োজন হয় আমাকে একটাবার জানাইবেন, আমি আসি। দিয়ে আসলাম। যখনও আমার কাছ থেকে 100 বছরের মতো দূরে গেছে, আমার চোখটা খালি পানি পড়তেছে, খালি কান্না করতেছি। আর আমি ডাক দিয়া বলি লাখি ভালো থাকিস, লাখি তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। ও আমার পিছে তাকায়, আর ওই ছেলেকে পায়া এত খুশি হাসতাছে। আমি বলি লাখি তুই ভালো থাকিস, পিছ থেকে কান্না করতেছি। ওই জায়গাতে কান্না স্টার্ট করছি, ডিরেক্ট বাসায় আসছি, কান্না করতে করতে আমার বাবাকে মাকে জড়ায় ধরে কাঁদতাছি। আমার বাবা মার কাছে মাপ চাইলাম যে বাবা মা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি জীবনে বহুত বড় ভুল করে ফেলছি, মাফ করে দাও। তার আমার বাবা মা বললো কি হয়েছে? তার আমি বললাম পুরো বিস্তারিত ঘটনাটা খুইলা বললাম। বলে যে একবার গেছস, ওই ছেলেটা ওকে দিয়ে দিছি, সামনের দিকে যদি একটা অকারেন্স কইরা ছেলেটা যদি ওই মেয়েটাকে আবার পাঠিয়ে দেয়, তখন তুই কি করবি? তোর তো গাড়ি নিয়ে থাকতে হইব। ডিভোর্স কিছুই হয় না। হ্যাঁ, ডিভোর্স কিছুই হয় না। আবার ছেলেটা ওর থেকে 3.5 বছরের ছোট, 3 থেকে 3.5 বছর। এইবারকা জেএসসি দিবে ছেলেটা, জিএসসি দিবে মাত্র। হ্যাঁ, এই ছেলেটা আপনার লম্বা চূড়া আমার সমান। আমি এটা শুনে অনেক কষ্ট লাগছে। তারপরের দিনকে আমি আবার আমার খালু আমার বাবা মা সবাই চাপ দিল, আমার খালায় আমার বাড়ি দিছে, বলে যে তুই নিয়ে আয়, নাহলে আবার একটা অকরেন্স করে তোর গাড়ি ফালাই দিবে। তারপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ডিভোর্স, দুজনে মিলে যে একটা ডিভোর্স আছে না, যে কেস মামলা হবে না, ও আমার চায় না, আমি ওকে চাই না, ওই ডিভোর্সটা দিলাম। দেওয়ার পর বললাম যে ভালো থাক। এরপরে আর ওর মতো আছে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডরে দিয়া বলাইলাম যে বলো তো তুমি এই যে আমাদের বিয়ে ঠিক হয়েছে, তুমি একটু বলো। ওর ফোন দিয়ে বলতেছে যে আমার আর সোহাগের বিয়ে ঠিক হয়েছে। কয় কীভাবে? কয় ফ্যামিলি দিক দা। বলে প্রথম বললো যে ছেলেটা ভালো, তার কিছুক্ষণের মধ্যেই বলে যে না ছেলেটা ভালো না, বিয়ে করেন না, ছেলেটা খারাপ, ভালো না, বিয়ে করবেন না, জীবন নষ্ট হয়ে যাব, এইসব কথা বললো। তখন আমি ওই ফ্রেন্ডটা আমাকে বললো এরকম তোর ব্যাপারে কথা বললো। আমি কই ও বলে নাই বোধ হয়, ওই ছেলেটা আছে না খোকন, ওর হাজব্যান্ড, ও বলাইছে মনে হয়।
প্রথম না হলে ভালো বলবে, দ্বিতীয়তে খারাপ বলবে, এই আর কি। ওরে বললাম, বলে যে তোর ওয়াইফ এত কিছু করছস আর ওয়াইফ তোরে এরকম দেখে, তুই কিসের জন্য বিয়ে করছিলি? আমি বলি যে কিসের জন্য বিয়ে করছি, ও তো আগে এরকম ছিল না, এখন হয়ে গেছে কীরকম পরিস্থিতির শিকার, এটা তো আমি জানি না, আল্লাহ জানে কীরকম হয়ে গেছে। ওর মাকে আমি মানাইছি, ওর মা আপন মা যে, সেও বলে যে সে তারই চাল, সে বলে যে আমি মাইনা নিব না অমুক সময়, কিন্তু সেই করছে সব কিছু, সেই জানে এই কাজটা করছে আর কি, তার মেয়েকে পাশে পাওয়ার জন্য। আমি গল্পটা যখন শুনছিলাম চুপ করেই শুনছিলাম যে আসলে গল্পটা কোন দিকে যেতে পারে সেটার একটা মানে অনুমান করছিলাম, বাট লাস্টে এসে 2 মিনিটে সব কিছু উলটপালট হয়ে গেল। দ্যাট ইজ দ্য আলটিমেট মেসেজ অফ দ্য স্টোরি। আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ যারা জীবন গল্প শোনেন তারা আসলে বোঝেন যে আমি জায়গাটা কী বলতে পারি। দেখুন, ওরা আগাগোড়ায় খুব সাধারণ একজন মানুষ, আমার আপনার মতোই, এবং এই কামড়া কামড়ি, গালি গালাস, চিল্লা চিল্লি, হাতে হাত মানে হাত তোলা, এগুলো প্রত্যেকেরই সংসার জীবনে কম বেশি হয়ে থাকে। খুব স্বভাবগত চরিত্র থেকেই আমাদের এই জিনিসগুলো আসে। বা যদি নাটকে এরকম হয় যে হাজব্যান্ডের গায়ে ওয়াইফ একটা স্ল্যাপ দিয়েছে বা থাপ্পড় দিয়েছে, বা ওয়াইফ হাজব্যান্ডকে দিয়েছে, পরবর্তীতে সংসার ভেঙে গেল, বিষয়টা আসলে এরকম না। রিয়েলিটি আরও বাস্তব। মারামারি হয়ে দাঁত দুধ ভেঙে এক্সট্রিম পর্যায়ে যায়, বছরের পর বছর চলতে থাকে, তারপর হয়তো ডিভোর্স জায়গাতে যায়, ইভেন তাও হয় না অনেক সময়। তো আমার জায়গাটা থেকে আমার যেটা মনে হয়েছে, এক্সেপশনাল ইজ ওয়ান কাইন্ড অফ হার্ডেস্ট রিয়েলিটি, এবং ওই জায়গাটায় কিছু না কিছু শেখার আছে। তো সেদিক থেকে আমি যেটা বলবো যে এটা একটা অসাধারণ জীবন গল্প। মাত্র 2 মিনিটেই পুরো জীবন গল্পটা অন্যরকম একটা মোড়ে চলে গেল। খুবই স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে সেরকম কিছুই, এবং শুনতেও বেস্ট বোরিং লাগছিল। মনে হচ্ছিল একদম কীরকম কি কেন প্রচার করছি গল্পটা, আসলে এক ধরনের ন্যাস্টি টাইপ স্টোরি। বাট লাস্টে দেখেন, তো এই কথাটাই বলছিলাম, মানে অসাধারণ মানুষ খোঁজার জন্য বনে বাদরে যাওয়ার দরকার নাই, হ্যাঁ ঋষি মুনি কবির কাছে যাওয়ার দরকার নাই। অসাধারণ মানুষগুলো না আমাদের চারপাশেই থাকে। অসাধারণ মানুষগুলো ওই ফুটপাতে বসে থাকা একজন ভিক্ষুক, সেও হতে পারে। অসাধারণ মানুষ সে যে কেউ হতে পারে, যাকে আপনি হয়তো চেনেননি, ওই যে বাসের মানুষটি হতে পারে। অসাধারণ মানুষ ওই পানি দেওয়া মানুষটি হতে পারে। সে অসাধারণ মানুষ খোঁজার জন্য আমাদের ওই বইয়ের মোটা বইয়ে বিশাল জীবনী পড়ার দরকার নাই। অসাধারণ মানুষরা আপনার চারপাশেই আছে। প্রতিটি মানুষই অসাধারণ মানুষ, শুধু আমরা ওই অসাধারণ দৃষ্টিটা দেখি না বলে। আজকে কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল, আপনি একটা মজার জিনিস খেয়াল করবেন, এই বিষয়টা আমিও খেয়াল করেছি যখন রাস্তায় বের হই। আপনি প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখবেন।